প্রিলিমসে হয়তো মেরে কেটে একটা, আর মেন্সে একটা থেকে দুটো। তাই ওই ওই যে পোর্শনটা, পল্লব, চোলা, চালুক্য, রাষ্ট্রকূট, এই এই পোর্শনটা আমরা একদম শেষে পড়বো, কারণ এটা লেস ইম্পর্টেন্ট হয়ে গেছে। বিজয়নগর এবং বাহমনিকে মানে ইনক্লুড করেই বলছি। এখান থেকে অপশনাল হিস্ট্রিতে তবু কিছু প্রশ্ন আসে, কিন্তু বর্তমানে খুব একটা প্রশ্ন আসছে না। দু একটা সঙ্গম কোথায় হয়েছিল, মানে মানে কোন জায়গায় হয়েছিল সেই দু একটা প্রশ্ন দেয়, আর দু একটা স্থাপত্যের মানে জিনিসটি এটাকে এস্টাবলিশ করেছিল। এর বাইরে সাউথ ইন্ডিয়া থেকে খুব একটা প্রশ্ন দিচ্ছে না এখন। তা মেডিয়েভেল ইন্ডিয়াতে আজকে যে জিনিসটা নিয়ে শুরু করব সেটা হলো সুলতানি এরা। সব থেকে খুবই মানে বলবো যে আমাদের ইন্ডিয়াতে যে মুসলিম শাসনের যে শুরুটা, সেটাই আজকের আমি বলবো যে কিভাবে হয়েছিল। সেটা 712-তে দেখো তোমাদের এখানে লেখা আছে আরব ইনভেশন। এটা অপশনাল প্রশ্নটা আসে, আরব কনকোয়েস্ট অফ সিন্ধ বলে। তো এটা দিয়েই মোটামুটি ভাবে ইন্ডিয়াতে মানে মুসলিম পদার্পণ যেটা বলা হয় সেটা কিন্তু স্টার্ট হয়েছিল সেই সময়। তোমার যিনি হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই যে তোমাদের তো আগের দিন স্যার বোধহয় বলেছেন যে হিস্ট্রি যখন আমরা পড়বো স্থান কাল পাত্র, এবং স্থান মানে জিওগ্রাফি, ঠিক আছে, অর্থাৎ কোন পার্টটা দিয়ে ইন্ডিয়ার কোন পার্টে কি অবস্থিত এবং কোন পার্ট দিয়ে অ্যাটাক হচ্ছে সেই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে। তুমি যদি ইন্ডিয়ার মানচিত্রটা দেখো, দেখবে যে ইন্ডিয়ার তিন দিক কিন্তু মোটামুটি ভাবে জল দিয়ে ঘেরা, তাই তো? সাউদার্ন পাস যদি বলি, সাউদার্ন ওয়েস্টার্ন এবং সাউদার্ন ইস্ট, আর নর্থ এবং ইস্টার্ন পার্টটা ম্যাক্সিমাম দেখবে এই পাহাড় দিয়ে ঘেরা আছে। তাহলে ইন্ডিয়ায় অ্যাটাক হওয়ার সবচেয়ে বেশি চান্স ছিল উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে, কারণ ওই জায়গাটা ছিল ফাঁকা। আর ইউরোপ থেকে যদি আসতে হয় সব থেকে ইজি ছিল যে ওই জায়গাটা দিয়ে, বা আরব কান্ট্রি গুলো থেকে যদি আসতে হয় তাহলে ওই জায়গাটা দিয়ে ঢোকা। আর সেই জায়গাটাই ওরা বেছে নিয়েছিল, এবং খুব দুর্ভাগ্যজনক এটা যে সেই সময় উত্তর পশ্চিম ভারতের কোনো শক্তিশালী রুলার ছিল না যে ওই অ্যাটাক গুলোকে প্রতিহত করতে পারবে, আটকাতে পারবে আর কি। তো ন্যাচারালি যেটা হওয়ার সেটাই হয়েছিল। যে 712 সালে যখন মোহাম্মদ বিন কাসেম মানে আক্রমণ করলো, সেই সময় ওখানে হিন্দু রাজা ছিলেন দাহির, তিনি একজন ব্রাহ্মণ ছিলেন। স্বভাবতই তিনি খুবই দুর্বল ছিলেন, মানে সামরিক দিক থেকে বলছি। তিনি এই মানে পারেননি, এবং ভারতবর্ষে যথারীতি 712 সালে আরবরা এসে সিন্ধুটা আমাদের জয় করে নিল সিন্ধ প্রদেশ থেকে। কিন্তু এর পিছনে একটা গল্প আছে, তোমরা অনেকেই হয়তো গল্পটা জানো, তবু আমি একটু বলে দিই। মেন যে ব্যাপারটা হয়েছিল সেই সময়, ইরাকের যিনি রুলার ছিলেন তার নাম ছিল হজ্জাজ, এবং তার একটা খুব গুরুত্বপূর্ণ বিজনেস ছিল। সেই বিজনেসটা হলো তিনি জাহাজে করে বিভিন্ন জিনিসপত্র সাউদার্ন ইন্ডিয়ার যে পার্টটা ওই জায়গা থেকে, বিশেষ করে মশলাপাতি, তোমরা জানো যে দক্ষিণ ভারত সিংহল ওই জায়গাগুলোর মশলা খুব বিখ্যাত, এখনো কেরালার বিভিন্ন জায়গায় খুব ভালো মশলা পাওয়া যায়। তো ওই পার্টটা থেকে মশলাপাতি বিভিন্ন জাহাজে বোঝাই করে ভারতের দক্ষিণ থেকে পশ্চিম উপকূল ধরে, একদম একটা কল্পনা করো মনে মনে, তাহলেই বুঝতে পারবে। এই যে পার্টটা যদি আমি এখানে একটু আঁকি, আচ্ছা, এই এই যদি আমি ইন্ডিয়ার এটা করি, মোটামুটি এই জায়গাটা দিয়ে যাচ্ছে, এই জায়গাটা থেকে আস্তে আস্তে এরকম ভাবে যাচ্ছে। মোটামুটি ভারতের ওই দক্ষিণ থেকে মানে দক্ষিণ পশ্চিম হয়ে পশ্চিম উপকূল দিয়ে ওই জাহাজ বোধহয় মশলাটা হ্যাজাজ নিয়ে আসতো, নিয়ে এসে উত্তর পশ্চিম ভারতে একটা বন্দর ছিল যেটাকে দেবল বন্দর বলা হয়, বর্তমানে এটা করাচির নিকটে অবস্থিত, ওইখানে জাহাজটাকে একবার নোঙর করতো। তারপরে ওখানে একটু বিশ্রাম বিশ্রাম নিয়ে ওখান থেকে ফার্দার ওই মশলা বোঝাই জাহাজটা নিয়ে এসে মোটামুটি ইরাক, ইরান টিরান পেরিয়ে, ইরানের মানে হচ্ছে রুট দিয়ে ইরাকে এনে ওখান থেকে বিভিন্ন জায়গায় ইউরোপের বিভিন্ন দেশে মানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হতো। তো এটা ছিল হচ্ছে হাজ্জাজের কাছে খুব একটা ভাইটাল, গুরুত্বপূর্ণ এবং কি বলবো লাভজনক একটা জিনিস। তো এর জন্য কি হতো, ওই যেহেতু ওই দেওয়াল বন্দরে জাহাজটা থাকতো, হল্ট করতো, দাহিদকে কিন্তু মানে ওই সময় যে রাজা ছিলেন, হিন্দু রাজা যার কথা বললাম, তাকে কিন্তু উনি ট্যাক্স দিতেন। কিন্তু একবার কি হলো, পাইরেটসদের আক্রমণ হলো, মানে যখন ওই মশলা বোঝাই জাহাজটা এসে দেওয়াল বন্দরে ছিল এবং রাত্রেবেলা আচমকা কিছু পাইরেটস এসে ওই জাহাজ থেকে সমস্ত মশলা সমেত জাহাজটাই লুট করে নিয়ে চলে যায়। তখন হজ্জাজ হচ্ছে দাহিরের কাছে একটা ক্ষতিপূরণ দাবি করে, পরিষ্কার বলে যে দেখো তোমার ওখানে তো আমার জাহাজ থাকতো, তার জন্য তোমাকে আমি ট্যাক্স দিই, তাহলে তোমার উচিত ছিল এই জাহাজটাকে রক্ষা করা, কিন্তু তুমি তো সেটা করতে পারোনি। তাহলে আমাকে একটা মশলা বোঝাই জাহাজের পুরো দাম তোমায় দিতে হবে। এবার বুঝতেই পারছো যে সেই সময় একটা একটা মশলা বোঝাই জাহাজের একটা বিশাল ভ্যালু। আর দাহিরও ব্যাপারটাকে একটু হালকাভাবে নিয়েছিল। তো সেই সময় উনি ব্যাপারটাকে পাত্তা দেননি, এবং পাত্তা তো দেননি, উল্টে
মানে পত্রপাঠ হাজ্জাজকে জানিয়ে দেন যে ফার্দার আপনার কোনো জাহাজ যাতে এই রুট দিয়ে যেতে না পারে কিংবা এখানে এসে লবণ করতে না পারে, আমি তারও ব্যবস্থা করব, আমি আপনাকে কোনো ক্ষতিপূরণ দেব না। তো এইখানে কি হলো যে অনেক ঐতিহাসিক বলে এর ফলে হাজ্জাজ রেগে গিয়েছিলেন, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি তা নয়। দেখো ব্যাপারটা হচ্ছে সেকেন্ড লাইনটা ছিল খুব ভয়ঙ্কর, ক্ষতিপূরণটা তবু মেনে নেওয়া যায়, কিন্তু ওই রুট দিয়ে বলছে আর ব্যবসায় করতে দেবে না। তোমরা জানো যারা ট্রেডার মানে ব্যবসায়ী, তাদের কাছে ব্যবসা বন্ধ হওয়া মানে অর্থনীতিতে মারাটা কত ভয়ঙ্কর একটা জিনিস। ইংরেজরাও কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমরা জানো এখানে প্রথম ব্যবসা করতে এসেছিল, এবং মূলত সংকেতের সূত্রপাত ওই দস্তক, ট্যাক্স, এই সমস্ত জিনিস নিয়ে। সুতরাং ব্যবসায়ীদের যখন এই ব্যবসাতে ঘা পড়ে না, ওরা আর কিছু তখন আর মানতে চায় না। হ্যাজাজেরও ব্যাপারটা এটাই হলো, পরিষ্কার বললো যে মোহাম্মদ বিন কাসেম ওনার যে সেনাপতি ছিল প্রথমে বললো যে তুমি ওখানে গিয়ে অ্যাটাক করো। 711 সালে প্রথম এসে সেনাবাহিনী নিয়ে মোহাম্মদ বিন কাসিম পুরো ব্যাপারটা দেখলেন যে কোন রুট দিয়ে কিভাবে অ্যাটাক করা যায়, এবং তারপরে 712 সালে ফুল সৈন্যবাহিনী নিয়ে অ্যাটাক করা হলো। এবং আগেই বলেছি যে দাহির ছিল খুব দুর্বল রাজা, তার সেনাবাহিনী অত স্ট্রং ছিল না, ফলস্বরূপ দাহির হেরে গেলেন এবং তিনি মারা গেলেন, তাকে মেরে ফেলা হলো। এবং 712 সালে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু প্রদেশটা কিন্তু জয় করে নিল আরবরা। তো এই ঘটনাটা একটা ভারতীয় হিস্ট্রি রেসপেক্ট একটা বিশাল বড় ঘটনা, কারণ এখান দিয়েই প্রথম কিন্তু এই পথটা তৈরি হলো উত্তর পশ্চিম ভারত দিয়ে, যে বাইরের যে শক্তি তারা ভারতে আসতে শুরু করলো, এবং ভারতে কি পরিমাণ খনিজ সম্পদ থেকে আরম্ভ করে প্রাকৃতিক সম্পদ, শস্য যাই বলো না কেন, ভারতের যে অফুরন্ত সম্পদ আমরা বলি আগেকার দিনে ছিল, সেটা কিন্তু উন্মুক্ত হয়ে গেল বাইরের শক্তির কাছে। আস্তে আস্তে তারা জানতে শুরু করলো যে কি আছে ভারতবর্ষে। এখন এই যে ঘটনাটা দেখো, মানে এতক্ষণ যেটা বললাম মানে দেখেন মানে সবই লেখা আছে, এই যে মোহাম্মদ বিন কাসেমের ব্যাপারটা লেখা আছে, দাহিরের ব্যাপারটা লেখা আছে, আমি যে জায়গাগুলোতে টিক মারছি এই জায়গাগুলো থেকে প্রশ্ন এসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলবো তোমাদের এখানে যেটা লেখা আছে চাচনামা গ্রন্থ, একজন আরবিয়ান নাবিক এই গ্রন্থটি লিখেছিলেন। এই গ্রন্থটা থেকে মোটামুটি ভাবে এই যে আরবদের যে সিন্ধু বিজয়ের যে ঘটনাটা বললাম এই ঘটনাটা জানা যায়। আর পরবর্তীকালে আবু বকর কুফি এই গ্রন্থটিকে ফার্সিতে ট্রান্সলেট করেছিলেন। এই দুটো জায়গা থেকেই প্রশ্ন এসেছে, কার লেখা থেকে জানা যায় এই আরবদের সিন্ধু জয়ের ঘটনা। আর দ্বিতীয় প্রশ্ন, কে এটাকে ট্রান্সলেট করেছিলেন ফার্সিতে? আনসার হবে আবু বকর কুফি। হিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেখানে এত ইনফরমেশন পড়তে ভালো লাগে না, খুব বিরক্ত লাগে, অতএব আমরা এটাকে একটু গল্পের মতো করে পড়বো, মানে আমরা ইনফরমেশন নেব, মাঝে মাঝে একটু গল্প শুনবো, যাতে জিনিসটা আমাদের আকর্ষণীয় হয়। আচ্ছা, আরো একটা কোশ্চেন এখানে এসছে, এখানে কি দেয়া আছে, সেটা হলো মীর মোহাম্মদ মাসুমের আরেকটা গ্রন্থ ছিল তারিখ-ই সিন্ধ। এই গ্রন্থটা থেকেও কিন্তু জানা যায়, দেখছি এখানে সম্ভবত এটা মিস হয়ে গেছে আমাদের নোটটা, আমি এখানে মানে হচ্ছে লিখে দিচ্ছি, তারিখ-ই সিন্ধ বলে একটা গ্রন্থ আছে। সেই তারিখ-ই সিন্ধ গ্রন্থটা থেকেও কিন্তু এই ঘটনাটা সম্পর্কে আমরা জানতে পারি। এই প্রশ্নটাও এসছে, তাই এটা আমাদের একটু করে রাখতে হবে। ওকে, তাও এখানটায় আমি লিখে দিচ্ছি, কোথায় লেখা যায় দেখছি। আচ্ছা, সব থেকে বেস্ট হয় না যদি পরে একটু আলাদা করে লিখে দেওয়া যায়। দাঁড়াও দেখছি, এখানে এই নোটটাকে এইভাবে এ করে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, যে যে পয়েন্ট গুলো এখানে মিস আছে, দুই একটা পয়েন্ট আমি পরে তোমাদের বলে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, আরবের আচ্ছা, রাজা কে ছিলেন তখন? আরবের রাজা ওই সময় তো মানে আরবের রাজা নয়, ওই সময় হচ্ছে দেখো আরব তো অনেকগুলো দেশ মিলে একসাথে ছিল, ওই সময় মেন যে অ্যাটাকটা করেছিল বললাম হাজ্জাজ, তিনি ছিলেন ইরাকের মানে রুলার। ঠিক আছে, আরব তখন খলিফাদের, তখন তো খলিফারা শাসন করতো, কিন্তু ওই সময় যিনি ছিলেন ইরাকের রুলার তিনি ছিলেন হাজ্জাজ। ওকে, স্যার বইটা কে লিখেছে বললেন, তারিখে সিন্ধ? তারিখ-ই সিন্ধ বইটা লিখেছে মীর মোহাম্মদ মাসুম। দাঁড়াও আমি লিখে দিচ্ছি, আমাকে অনেকে একটু রিকোয়েস্ট করেছে, আমি জানি না তোমাদের অনিন্দ স্যার এটা বাংলা ভার্সন দেবে কিনা, তাই আমি একটু বাংলাতেই লিখে দিলাম। মীর মোহাম্মদ, মীর মোহাম্মদ মাসুম, এরই লেখা গ্রন্থের নাম হচ্ছে তোমার তারিখ-ই সিন্ধ। তোমাদের সম্ভবত বাংলায় দেবে, যদি না দেয় তাহলে একটু বলবে। তোমাদের অনিন্দ স্যার সম্ভবত বাংলায় এটা প্রোভাইড করবে এই লেখাটা। তারিখ-ই সিন্ধ এই গ্রন্থটা থেকেও কিন্তু এই ঘটনাটা জানা যায়।
তো এইটা ছিল মোটামুটি আরবদের সিন্ধু বিজয়ের একটা ঘটনা। এরপরে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এরপরে কিন্তু কি হয়েছে, মোটামুটি খুব একটা আমাদের পরীক্ষায় আসে না। এরপরেই আমরা ম্যাক্সিমাম জায়গায় চলে যাই তোমাদের গজনী সুলতান মাহমুদ, যিনি 17 বার ভারত আক্রমণ করেছিলেন। একটা মিনিট, কে ফোন করছে, একটু ধরো। হ্যালো। আচ্ছা, আমি একটু পরে ফোন করছি, আমি একটু ক্লাস নিচ্ছি, একটু পরে ফোন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের চলে আসে মামুদ, যিনি মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। মোটামুটি হাজার হাজার খ্রিস্টাব্দ থেকে মামুদের সময়টা শুরু হচ্ছে। তাহলে এই 712 থেকে 1000 এই টাইমটার ঘটনা খুব একটা পাওয়া যায় না, খুব একটা ইম্পর্টেন্ট নয়। তবে এনসিএন্ট যখন পড়বে মানে ওখানে পাল বংশ থাকবে, সেন বংশ থাকবে। মূলত পাল এবং সেনরা এই সময় বাংলায় রাজত্ব করেছিল। তো সেই সময় পাল সেনারা কি করেছিল সেই ঘটনাগুলো তোমাদের প্রিয়তোষ স্যার বলবেন, তো সেই জায়গাটা শুধু একটু পড়ে নেবে। উত্তর পশ্চিম ভারতের রেসপেক্টে এই জায়গায় এই টাইমটা আর এতটা ইম্পর্টেন্ট নয়। তাই 712 পরে আমরা ডিরেক্ট চলে আসবো হাজার, যেখানে গজনী সুলতান মাহমুদ ভারত আক্রমণ করবেন। এখন এই মাহমুদের পিতা হচ্ছেন সবুক্তগির। এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছে যে ফার্স্ট তুর্কি যিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, ঠিক আছে, তাহলে আনসার কিন্তু হয় সবুক্তগির। কিন্তু সবুক্তগির সেই অর্থে খুব একটা যে কিছু লুট করেছিল বা কিছু করেছিল, মানে তার কোনো নিদর্শন আমরা পাই না। নিশ্চয়ই করেছিল, কিন্তু তার তুলনায় অনেক বেশি করেছিল মাহমুদ। সেই জন্য মাহমুদটা আমরা মানে বারবার বলি যে 17 বার তিনি মোট ভারত আক্রমণ করেছিলেন, এবং প্রত্যেকবারই কিন্তু ভারতের ধনসম্পদ তিনি লুট করে নিয়ে গিয়েছিলেন। আর একটা কোয়েশ্চেন দেয় এমসিকিউতে যে মামুদের ভারত আক্রমণের মূল কারণ কি ছিল। তো বিভিন্ন অপশন থাকে, তার মধ্যে যে অপশনটা আমরা আনসার করবো সেটা হলো ধনসম্পত্তি লুণ্ঠন, ঠিক আছে। ওই যে অপশনটা থাকবে যে ওয়েলথ মানে হচ্ছে নিয়ে গেছিল ইন্ডিয়া থেকে, ওটাই হবে আনসার। এই যে মামুদের কথা বললাম, হ্যাঁ এখানে দেখো তোমার দেয়া আছে যে মোট 17 বার ভারত আক্রমণ করেছিল, এটাও এসছে। আর এখান থেকে আরেকটা প্রশ্ন এসছে যতদূর আমার মনে পড়ছে, এটা সম্ভবত 2021-এর আইদার 21 বা 22-এর মেন্সে এসছে। সেটা হলো মামুদ যখন মানে সোমনাথ মন্দির লুট করেছিলেন কত সালে, এই সালটা আমাদের মনে রাখতে হবে। অপশনে 1025ই ছিল, 1026 ছিল না। 1025ই হবে আনসার। যদি 1025 1026 থাকে তাও আমরা 1025 আনসার নেবো, ঠিক আছে। ওখানে অপশন গুলো এমন হয়েছিল, 1026টা ছিল না। 1025 হবে আনসার। এই এই প্রশ্নটা তোমাদের মেন্সে এসছে। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে যে মামুদ যখন ফার্স্ট ইন্ডিয়া অ্যাটাক করেছিল তখন রাজা কে ছিলেন, ঠিক আছে। যে কে প্রথম মামুদের আক্রমণের মুখে পড়েছিল, এটার আনসার হবে জয়পাল। এই দুটো জিনিস এখান থেকে একটু মনে রাখো। খুব বেশি ডিটেলসে মনে রাখার প্রয়োজন নেই, যে জায়গাগুলো মনে রাখতে হবে সেগুলো আমি বলে যাচ্ছি। মামুদকে একটা উপাধি দিয়েছিল মানে ঐতিহাসিকরা, বুধ শিকান বলা হতো, মানে মূর্তি ধ্বংসকারী। অর্থাৎ বিভিন্ন জায়গায় মামুদ যখন অ্যাটাক করেছিল, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যত মূর্তি ছিল মামুদ হচ্ছে ধ্বংস করে দিয়ে গেছিল। সেই জন্য তাকে উপাধিটা দেওয়া হয়েছিল বুধশিকান বা মূর্তি ধ্বংসকারী। এছাড়া এখান থেকে আর পড়ার মতো খুব একটা কিছু নেই। একটা জিনিস শুধু আমি বলবো, এই যে ফিরদৌসির কথা লেখা আছে দেখো, ফিরদৌসির কথা লেখা আছে, ইনি ছিলেন মামুদের সভাকবি, কোর্ট পোয়েট। ইনি যে গ্রন্থটা লিখেছিলেন এই গ্রন্থটার নাম একটু মনে রাখবে, শাহনামা। এটাও পরীক্ষায় এসছে। ফিরদৌসি তাহলে কে ছিল বললাম, মামুদের কোর্ট পোয়েট। এছাড়া মামুদের সময় আর একজন বিখ্যাত পণ্ডিত এসেছিলেন মামুদের সাথে, তিনি হলেন অল বিরুনি। আর অল বিরুনির লেখা গ্রন্থের নাম তো আমরা সেই বাচ্চাবেলা থেকেই জানি, কিতাবুল হিন্দ বা তাকাগি হিন্দ। এখানে তাকাগি হিন্দ মানে দেয়া আছে, আর একটা নামও মনে রাখবে, কিতাবুল হিন্দ। মোটামুটি এইটা লেখা হয়েছিল 1030 এডি। এটা দেয়নি, তবু আমি একটু বলে রাখলাম। বেশ কয়েকটা বই যে ইনফরমেশনটা আছে, 1030 এডিতে এটা লেখা হয়েছিল, তাওকাগি হিন্দ বা কিতাবুল হিন্দ গ্রন্থটা। এছাড়া মামুদের থেকে এখানে খুব বেশি কিছু পড়ার দরকার নেই। এখনো পর্যন্ত দেখো যারা মানে ইন্ডিয়াতে অ্যাটাক করলো তারা কেউ কিন্তু স্থায়ী সাম্রাজ্য বিস্তার করলো না। ওরা অ্যাটাক করেছিল ফার্স্টে আরবরা, কারণ ওদের বিজনেসটা হ্যাম্পার হয়েছিল। আর তারপরে তুর্কিরা যখন আক্রমণ করলো, প্রথমে সবুক্তগিন এবং তারপরে মাহমুদ, তারা কিন্তু মূলত ধনসম্পত্তির লোভে ভারতবর্ষ আক্রমণ করলো। স্থায়ী সাম্রাজ্য বিস্তারের কোনো ইচ্ছা তাদের ছিল না। তাই ঐতিহাসিক লেনপুল এই যে ফার্স্ট যেটা হয়েছিল যে আরবদের সিন্ধু বিজয়ের ঘটনাটা, এটাকে বলে দিয়েছিল ফলাফলহীন একটা ঘটনা। ফলাফলহীন কোন দিক থেকে? কারণ
এটা শুধু বিজনেসটাকে মানে হচ্ছে বাঁচানো ছাড়া আর কোনো কিছুই কিন্তু এই ঘটনার সাথে জড়িত নয়, যে যে তারা বিশাল কিছু লুট করে নিয়ে গেছে বা বিশাল কিছু স্থায়ী সাম্রাজ্য বিস্তার করেছিল, তাই তা হয়নি। তাই লেনপুর এই ঘটনাটাকে বলে দিয়েছিল একটা ফলাফলের ঘটনা। আর একটা কথা বলবো যেটা আমি একটু মিস করে গেছি, সেটা হলো ওই যে যখন আরবরা সিন্ধু বিজয় করেছিল, তারপরে ওরা কিন্তু মোটামুটি ভাবে যে এই হিন্দু বা এদের যে বুদ্ধিস্ট যে স্কাল্পচার বা স্থাপত্য গুলো ছিল সেগুলোকে খুব একটা ধ্বংস করেনি। মামুদ বরঞ্চ পরবর্তীকালে অনেক বেশি ধ্বংস করেছে, কিন্তু ওরা খুব একটা তখন করেনি। ওরা শুধু একটাই জিনিস করেছিল, একটা ট্যাক্স ইম্পোজ করেছিল নন মুসলিমদের উপর। সেই ট্যাক্সটার নাম ছিল, তোমরা সবাই জানো, জিজিয়া। ঠিক আছে? যেটা নিয়ে পরবর্তীকালে তোমরা মুঘল যখন পড়বে, ঠিক আছে, আকবর মানে মানে ওটাকে তুলে নেবে, অরঙ্গজেব আবার ফিরিয়ে আনবেন, তো এটা নিয়ে অনেক ব্যাপার আছে। তারপরে আবার ল্যাটার মুঘল পিরিয়ডে একজন আছে জাহানদার শাহ, ঠিক আছে, যিনি ফাইনালি ওটাকে তুলে দেবেন। তো এইসব ব্যাপার আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, প্রথম কিন্তু এটা ইম্পোজ করে গেল এই আরবরা। সিন্ধু জয়ের পরে এই জিজিয়া ট্যাক্সটা ইম্পোজ করেছিল। এটা থেকে আমাদের ডাব্লিউবিসিএস এখনো প্রশ্ন আসেনি, কিন্তু অন্যান্য পরীক্ষায় এসছে, তাই একটু বলে রাখলাম ব্যাপারটা। চারটে ট্যাক্সের নাম দিয়ে বলে কোনটা ইম্পোজ করেছিল, আনসার হবে জিজিয়া। আচ্ছা, এরপরে আমি যেটাই চলে আসব সেটা হলো তোমার হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ। মোহাম্মদ ঘড়ি, তোমরা এটা সবাই জানো যে তরাইনের প্রথম যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল, মোহাম্মদ ঘড়ি এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। তো এই যুদ্ধে প্রথমে কি হয়েছিল, এই যুদ্ধে কিন্তু তোমার মোহাম্মদ ঘড়ি হেরে গেছিলেন। এবং এই সমস্যাটা হচ্ছে না, যখন একবার মানে হেরে যায়, তারপর এরা কখনোই হাল ছাড়ে না। তৃতীয় পৃথ্বীরাজ চৌহান কিন্তু তখন মোহাম্মদ ঘুরিকে প্রাণে মেরে দিতে পারতেন। তোমরা যদি একটু ডিটেলস এর ঘটনাটা মানে কোথাও দেখো বা পড়ো, মোটামুটি ভাবে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন মোহাম্মদ ঘুরি, এবং তৃতীয় পৃথ্বীরাজ চৌহান তাকে ছেড়ে দেন। তারপরে সমস্ত কিছু বুঝে শুনে নিয়ে একদম আটঘাট বেঁধে দ্বিতীয়বার 1192 সালে ফার্দার মোহাম্মদ ঘুরি অ্যাটাক করলেন। এইবারে কিন্তু আর তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পারলেন না, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত হলেন, নিহত হলেন। এটা ছিল তোমার সেকেন্ড ব্যাটেল অফ তরাইন। দুটোই খুব ইম্পর্টেন্ট, সালটাও আমাদের মনে রাখতে হবে, ব্যাটেলের নামটাও মনে রাখতে হবে, কার কার মধ্যে হয়েছিল, বহুবার পরীক্ষা এসছে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীকালে যেটা নেক্সট যে পয়েন্টটা লেখা আছে দেখো, পৃথ্বীরাজ রাসো বাই চাঁদ বর্দৈ। এটা হচ্ছে, চাঁদ বর্দৈ ছিলেন একজন ব্রাহ্মণ পণ্ডিত। তিনি পৃথ্বীরাজ রাসো বলে একটা গ্রন্থ লিখেছিলেন, যেখানে কিভাবে পৃথ্বীরাজ চৌহান তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হয়েছিল সেটা তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন। তাই এই নামটাও আমাকে মনে রাখতে হবে, চাঁদ স্যার বর্দৈ। হ্যাঁ বলো। বলছি ওটা পৃথ্বীরাজ চৌহান 3 ছিল। হ্যাঁ, তৃতীয় পৃথ্বীরাজ চৌহান। মানে অনেক বই শুধু পৃথ্বীরাজ চৌহান লিখে দেয়, ভুল থাকে, পৃথ্বীরাজ চৌহান থার্ড এর সাথে হয়েছিল। ওকে, ওকে। আচ্ছা, সিগনিফিকেন্স তার কি বলবো, ফাউন্ডার অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া। এতদিন পর্যন্ত ওরা শুধু আসছিল কখনো ব্যবসা বাঁচাতে, কখনো ধন সম্পত্তি লুট করতে। এইবার শুরু হলো স্থায়ী সাম্রাজ্য বিস্তার, সেই জন্য তরাইনের যুদ্ধ এত গুরুত্বপূর্ণ। এই যুদ্ধের মাধ্যমেই ভারতবর্ষে ওদের স্থায়ী রাজত্ব বিস্তারটা আস্তে আস্তে শুরু হলো। ঠিক আছে, ব্যাস। আর এতক্ষণ যা বললাম আশা করি গল্পের মধ্যে মতো তোমরা মোটামুটি ভাবে মনে রাখতে পেরেছো। নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমি একবার এক ঝলকে রিকল করে দিই কি বললাম। প্রথমেই বলেছি যে 712 সালে ইরাকের রাজা হাজ্জাজ তার বিজনেস সংক্রান্ত ব্যাপারে জাহাজ লুট হয়ে যাওয়ার কারণে মোহাম্মদ বিন কাসেমের কাছে, সরি, হিন্দু রাজা দাহিরকে পত্র পাঠিয়েছিল। দাহির সেটা অস্বীকার করেছিল ক্ষতিপূরণ দিতে। তখন হাজ্জাজ হচ্ছে পাঠিয়েছিল মানে তার সেনাপতি মোহাম্মদ বিন কাসেমকে, যিনি 712 সালে এসে হিন্দু রাজা দাহিরকে পরাজিত করেন এবং ভারতবর্ষে আরবরা পা রেখেছিল। এটা ছিল মানে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ছিল, এই ঘটনাটা আমরা জানতে পারি মোটামুটি চাচনামা গ্রন্থ থেকে, যেটা একজন আরব সেলার লিখেছিলেন, এবং পরবর্তীকালে আবু বকর কুপি এটাকে ফার্সিতে ট্রান্সলেট করেন, তাই তো? আর বলেছিলাম যে আরেকজন আরব, তার লেখা একটা গ্রন্থ, মানে মীর মোহাম্মদ মাসুম ছিল তার নাম, তার লেখা গ্রন্থ হচ্ছে তারিখ-ই-সিন্ধ। এই গ্রন্থটা থেকেও কিন্তু আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য পেয়ে থাকি। এরপরে বলেছিলাম তুর্কিরা ভারত আক্রমণ করে, প্রথমে ছিল সবুক্তগিন এবং তারপরে মামুদ। মামুদ থেকে দুটো প্রশ্ন এসছে, মামুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন, আনসার হয় 17 বার। প্রথম কবে, হাজার। আর সোমনাথ মন্দির লুট করেছিলেন কবে, বললে আনসার হয় 1025, এটা বলেছিলাম। এরপরে বলেছিলাম মামুদের সাথে দুজন এসেছিলেন বিখ্যাত লোক, একজন হচ্ছে তার সভা পণ্ডিত, যিনি নাম হচ্ছে অল বেরুনি, তার লেখা গ্রন্থের নাম তোমার কিতাবুল হিন্দ বা তাফাকি হিন্দ। আর একজন ছিলেন তার সভাকবি, যাকে মানে যার নাম ছিল ফিরদৌসি।
তিনিও একটা বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন যার নাম হলো শাহনামা। এইগুলো থেকে এখনো পর্যন্ত প্রশ্ন এসছে। বেশ, এরপরেই আমরা চলে এসেছিলাম তরাইনের যুদ্ধে, যেখানে মোহাম্মদ ঘুরি প্রথমবার মানে হেরে গেলেন 1191 সালে পৃথ্বীরাজ চৌহানের কাছে, বাট দ্বিতীয়বার 1192 সালে তিনি পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিলেন। তো এখনো পর্যন্ত এটাই ছিল জিস্ট যা বলেছি। আচ্ছা, এইবার দেখো তোমার দাস বংশের সূচনা হচ্ছে কুতুবউদ্দিন আইবক থেকে। তো কুতুবউদ্দিন আইবক নিয়ে অনেক ডিটেলস, অনেক তথ্য আছে, কিন্তু আমরা এখান থেকে খুব বেশি প্রশ্ন পড়বো না, কারণ হচ্ছে এখানে পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসে না কুতুবউদ্দিন আইবক থেকে। যে প্রশ্নটা আসে সেই মানে সেটা হলো আইবক শব্দের অর্থ। এখানে দেখো দেয়া আছে স্লেভ, এই প্রশ্নটা এসছে, কারণ তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির দাস। ঠিক আছে, মোহাম্মদ ঘুরি যাওয়ার আগে মোটামুটি কুতুবউদ্দিন আইবককে বলে গেছিলেন যে এই জায়গাটা মোটামুটি তুমি দেখো। তারপরে মোহাম্মদ ঘুরির একটু স্বাস্থ্যের অবনতি হয়, কুতুবউদ্দিন আইবকই মোটামুটি ভাবে এই জায়গাটা দেখভাল করতে থাকে। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা, তিনি ছিলেন একজন টার্কি কৃতদাস। এখানে কি লেখা আছে পয়েন্টটা যদি না থাকে একটু মনে রাখো, তিনি তো দাস ছিলেন, তিনি ছিলেন টার্কি, মানে হচ্ছে তুর্কি কৃতদাস। তারপরে হচ্ছে 1206 সালটা কোথায় লেখা আছে, 1206 মূলত কুতুবউদ্দিন আইবক দিল্লিতে সুলতানির প্রতিষ্ঠা করলেন। এটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য, এই যে 1206। এই 1206 সালটা আমাদের মনে রাখতে হবে। মাত্র 4 বছর তিনি রাজত্ব করেছিলেন, 1206 থেকে 1210। নেক্সট যে প্রশ্নটা এখান থেকে এসছে সেটা হলো কুতুবউদ্দিন আইবকের একটা উপাধি ছিল, তাকে বলা হতো লাক বক্স। প্রচুর প্রচুর তিনি দান করতেন। ঠিক আছে, তোমরা যখন হিস্ট্রি একটু ডিটেলসে পড়বে, প্রচুর দান করতেন। এইটার জন্যই তাকে লাক বক্স উপাধিটা দেওয়া হয়েছিল। এটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা কি মনে রাখবো, দেখো এখানে লেখা আছে, খুব ডিটেলস নোটটা খুব ভালো মানে, যে সুফি সেন্ট কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খুব বড় ভক্ত ছিলেন, এবং মানে আমাদের কুতুবউদ্দিন আইবক, এবং এনাকেই মানে মূলত উৎসর্গ করে তিনি কুতুব মিনারটা নির্মাণ করতে স্টার্ট করেছিলেন দিল্লিতে। কিন্তু একটা প্রশ্ন এখান থেকে আসে, যদি বলে যে কে কুতুব মিনার নির্মাণ করেছিলেন, অপশনে থাকে কুতুবউদ্দিন আইবক আর ইলতুৎমিশ। আমরা নেবো ইলতুৎমিশ, কারণ কুতুবউদ্দিন আইবক জাস্ট স্টার্ট করেছিল, ফাউন্ডেশনটা স্টার্ট করে একটা না কটা পিলার করেই মোটামুটি ভাবে তিনি মারা গেছিলেন। তারপরে মেন যে স্ট্রাকচারটা ইলতুৎমিশই করেছিল। ইলতুৎমিশও কিন্তু পুরো কমপ্লিট করেনি, তারপরেও একটু বাকি ছিল। কিন্তু সবগুলো অপশন যদি থাকে আমরা আনসার নেবো ইলতুৎমিশ। আর যদি জিজ্ঞেস করে আমাকে যে তোমার কুতুব মিনার কে শুরু করেছিল তৈরি করতে, হু স্টার্টেড দ্য ফাউন্ডেশন অফ কুতুব মিনার, তাহলে আনসার নেবো কুতুবউদ্দিন আইবক। কিন্তু এইটা যদি ল্যাঙ্গুয়েজটা না থাকে, হু স্টার্টেড দ্য ফাউন্ডেশন, যদি শুধু জিজ্ঞেস করে হু বিল্ড কুতুব মিনার, তাহলে আনসার হবে ইলতুৎমিশ। বেশ, এখানে দেখো আরেকটা জিনিস তোমার দেয়া আছে, 2.5 দিন কা ঝোপড়া, যেটা আজমিরে তিনি নির্মাণ করেছিলেন। আর একটা কি, কুতুব উল ইসলাম মস্ক। এই দুটো একটু মনে রাখো, এর মধ্যে দুটোই এসছে পরীক্ষায়, সবচেয়ে বেশিবার এসছে এই 2.5 দিন কা ঝোপড়া। এটা একটু মনে রাখো, আজমিরের কাছে কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেছিলেন। এটাও আমাদের সম্ভবত পুরো কমপ্লিট করতে পারেননি, যাকে তো কে নির্মাণ করেছিল বললে আমরা কুতুবউদ্দিন আইবকই আনসার নেব। নেক্সট যে জিনিসটা পরীক্ষায় আগে ইম্পর্টেন্ট ছিল না, বাট প্রশ্ন এলো বলে ইম্পর্টেন্ট হয়ে গেল, সেটা হলো তিনি পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেছিলেন। পোলো বা চৌগান খেলতে গিয়ে, এই প্রশ্নটাও একবার এসে গেল পরীক্ষায়, যে তার মৃত্যুর কারণ কি ছিল। পোলো খেলার সময় আচমকাই ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে যান এবং মারা যান। শুধু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখানে উল্লেখ করা আছে। এরপরে যিনি এলেন, এই হলো কুতুবউদ্দিন আইবক। এর চেয়ে বেশি কিছু আমরা এখান থেকে পড়বো না। তার উপাধিটা মনে রাখবো লাক বক্স। তিনি হচ্ছে কুতুব মিনার হচ্ছে নির্মাণ স্টার্ট করেছিলেন, আর এই দিনকার ঝগড়া করেছিলেন, আর তিনি পোলো খেলতে গিয়ে মারা গিয়েছিলেন। এই চারটে ছিল মেন। আচ্ছা, এরপরে দেখো, এরপরে তার পুত্র আরাম শাহ কিছুদিন হচ্ছে রাজত্ব করেছিলেন, বাট সেটা খুব একটা মানে গুরুত্বপূর্ণ নয়। এরপরে মেন যে জায়গাটায় আমরা চলে আসবো সেটা হলো ইলতুৎমিশ। ইলতুৎমিশ পড়তে গিয়েও এখানে হচ্ছে আমরা একটু গল্পের আশ্রয় মানে গল্পের আকারে পড়বো আর কি। দেখো, কনসলিডেশন বলে একটা শব্দ ইউজ করা আছে, কোয়েশ্চেনটা এসছে কিন্তু রিয়েল ফাউন্ডার বা হু মেড দ্য রিয়েল কনসলিডেশন অফ দাস মানে তোমার স্লেভ ইন্ডাস্ট্রি বললে কিন্তু আনসার হবে ইলতুৎমিশ। মানে মূল কে দাস বংশটাকে দাঁড় করালেন, রিয়েল ফাউন্ডার কে, বা কার আমলে মেন কনসলিডেশনটা হলো, বিভিন্ন ভাবে প্রশ্ন এসছে। সব ক্ষেত্রেই আমরা আনসার নেব হচ্ছে ইলতুৎমিশ। এবার দেখো, সুলতান মোহাম্মদ ঘুরি যখন মারা গেলেন, ঠিক আছে, তখন বেশ কিছু সমস্যার সম্মুখীন হলো। যতদিন কুতুবউদ্দিন আইবক বেঁচে ছিলেন,
ততদিন তো ঠিক আছে, তার প্রতি আনুগত্য জানানো হয়েছিল, কিন্তু কুতুবুদ্দিন আইবক যখন মারা গেলেন তখন হচ্ছে তার সেনাপতি ছিলেন তাজউদ্দিন ইলদুজ, ঠিক আছে। তাজউদ্দিন ইলদুজ ছিলেন, সরি, তোমার হচ্ছে মোহাম্মদ ঘুরির যে সেনাপতি তাজউদ্দিন ইলদুজ, তিনি যখন গজনির সিংহাসনে বসলেন তখন কিন্তু তিনি কুতুবুদ্দিন আইবকের মানে এতে বাধার সৃষ্টি করছিলেন একদম শুরু থেকেই। সমস্যাটা মানে বেশি হয়ে গেল ইলতুৎমিশের আমলে। ইলতুৎমিশ যখন বসলেন চারিদিক থেকে চারটে মেন সমস্যার সম্মুখীন হলেন। কি কি? একটাই, সেই সময় বাংলায় বখতিয়ার খলজির যিনি উত্তরাধিকারী ছিলেন তার নাম ছিল আলিমর্দান খলজি। তিনি স্বাধীনতা ঘোষণা করে দিলেন, বলে দিলেন যে আমরা দিল্লির এতে মানে মসনদে আপনাকে মানছি না। তাহলে বাংলায় একটা সমস্যার সৃষ্টি হলো। সেকেন্ড সমস্যা হলো যেটা বললাম, গজনী সুলতান যিনি তাজউদ্দিন ইলদুজ ছিলেন, তিনি এতদিন যতদিন পর্যন্ত মোটামুটি ভাবে আমাদের কুতুবুদ্দিন মানে আইবক ছিলেন, চুপচাপ ছিলেন, কিন্তু এখন তিনি বললেন যে দিল্লির উপর আমার আধিপত্য, কারণ আমি ছিলাম মোহাম্মদ ঘুরির হচ্ছে মানে খাস লোক, সুতরাং আমার একটা দাবি আছে দিল্লির সিংহাসনের উপর, ঠিক আছে। তাহলে একদিকে বাংলায় সমস্যা তৈরি হলো, একদিকে গজনী সুলতান তাজউদ্দিন মানে ইলদুজ তিনিও আর বর্ষতা মানবেন না, তিনি দিল্লির উপর আধিপত্য দাবি করে বসলেন। এই দাবিটা কিন্তু যদি মেনে নেওয়া হতো তাহলে কিন্তু দিল্লিতে আর স্বাধীন সুলতানি প্রতিষ্ঠিত হতো না, ধ্বংস হয়ে যেত পুরো। এটা ছিল সব থেকে বড় হেডেক ইলতুৎমিশের সময়। থার্ড কি প্রবলেম হলো, সিন্ধুর যিনি সেই সময় শাসনকর্তা ছিলেন তার নাম ছিল নাসিরউদ্দিন কুবাচা। এই নাসিরউদ্দিন কুবাচাও বললেন যে দিল্লির সিংহাসনের উপর আমার অধিকার আছে, আমি ইলতুৎমিশের আনুগত্য মানবো না। তাহলে তিনটে জায়গায় এখনো পর্যন্ত সমস্যা হলো, একটা বাংলা হলো, একটা গজনিতে হয়েছে, একটা সিন্ধু প্রদেশে হয়েছে। তিনজনের কেউই কিন্তু মানতে চাইছে না ইলতুৎমিশকে। আর ভাগ্য দেখো তখন মানে কিরকম পরিহাস, ঠিক সেই সময় চেঙ্গিস খাঁ, তোমরা তো জানো চেঙ্গিস খাঁ কি ভয়ঙ্কর লোক ছিলেন, মানে বলো তো তিনি যখন যেতেন তার পিছন দিয়ে শকুনের মানে মানে পাল যেত, মানে মানুষ মারতে মারতে যেত আর শকুন সেটা খেতে খেতে যেত। মানে চেঙ্গিস খাঁকে মানে ভয়ঙ্কর বলা হয়, মড়ক বলা হয়, মানব জাতির মড়ক। সেই চেঙ্গিস খাঁ, সেই ভয়ঙ্কর নেতা চেঙ্গিস খাঁ সেই সময় খারাজাম শাহের পিছু নিয়ে পাঞ্জাবে ঢুকে পড়লো। খারাজাম শাহের সম্ভবত কিছু একটা গন্ডগোল হয়েছিল না, খারাজাম শাহ ওনার আনুগত্য মানতে রাজি হয়নি, সেই আক্রোশে পাঞ্জাবে ঢুকে পড়লো। আর পাঞ্জাবের পাশে কি আছে? দিল্লি, ঠিক আছে। তাহলে ইলতুৎমিশ দেখছে যে যদি আমি এখন খারাজাম শাহের পক্ষ নিয়ে ওনাকে প্রতিহত করতে চাই তাহলে মোটামুটি শেষ, কারণ চেঙ্গিস খাঁকে প্রতিহত করার ক্ষমতা ইলতুৎমিশের কোনো মতেই ছিল না। এই সময় ইলতুৎমিশ যে ট্যাকটিক্সটা নিল, খুব ঠান্ডা মাথায় ভাবলো, যখন আমাদের লাইফে দেখে অনেকগুলো সমস্যা চলে আসে না, তখন আমাদের আইডেন্টিফাই করতে হয় কোনটা মেন সমস্যা, সেটাকে আগে আমাদের এলিমিনেট করতে হবে বা সলভ করতে হবে, তারপরে আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হয়। ইলতুৎমিশও দেখলেন সব থেকে বড় সমস্যা হচ্ছে এর মধ্যে, যেটা হচ্ছে ওই তোমার বললাম যেটা তাজউদ্দিন ইলদুজ। তাজউদ্দিন ইলদুজকে যদি আমি করতে না পারি তাহলে কিন্তু কিছুতেই আমি হব না, কারণ গজনি এখন মানে গজনি সুলতান তাজউদ্দিন ইলদুজ তিনি যদি যুদ্ধ করে এবং আনুগত্য না মানে তাহলে দিল্লি সুলতানিতে কখনোই আমি স্বাধীনভাবে প্রতিষ্ঠা করতে পারবো না। তখন তিনি কি করলেন, তাজউদ্দিন ইলদুজকে তাজউদ্দিন ইলদুজের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হলেন। এখানেও একটা ট্যাকটিক্স নিয়েছিল, কিরকম জানো তো, অনেকটা সেই তোমরা যখন পড়বে এনসিয়েন্ট ইন্ডিয়া শশাঙ্কর সাথে হর্ষবর্ধনের যে একটা ব্যাটেল, সেখানে যখন ওই শশাঙ্ক প্রথমে হচ্ছে হর্ষবর্ধনের বাবা এবং ভাইকে মারলো, মেরে ওর ভগিনীকে মানে রাজ্যশ্রীকে অপহরণ করে নিয়েছিল, তখন ওই যখন হর্ষবর্ধন ফুল ব্যাটেল নিয়ে শশাঙ্ককে আক্রমণ করেছিল, তখন শশাঙ্ক একটা ট্যাকটিক্স নিয়েছিল, যুদ্ধ না করে পিছু হটে গিয়েছিল, রাজ্যশ্রীর গায়ে হাত দেয়নি। হর্ষবর্ধন যখন গিয়ে দেখেছিল যে মানে হচ্ছে রাজ্যশ্রী একদম সুরক্ষিত, তখন তার মধ্যে থেকে যুদ্ধের এটা চলে গেছিল। এটা একটা ট্যাকটিক্স, এই ধরনের একটা ট্যাকটিক্স নিয়েছিল ইলতুৎমিশ। তাজউদ্দিন যখন বললো তোমার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি, ইলতুৎমিশ পুরো চুপ, কোনো শব্দ করছে না। তাজউদ্দিন তার বাহিনী নিয়ে অগ্রসর হচ্ছে, তবুও হচ্ছে ইলতুৎমিশ কোনো পত্র পাঠাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে তৈরি হচ্ছে যুদ্ধের জন্য। তাজউদ্দিন ভাবলো যে ইলতুৎমিশ বোধহয় আমার সাথে যুদ্ধ করতে ভয় পেয়ে গেছে, সেই জন্য কোনো রেসপন্স করছে না, কিন্তু ইলতুৎমিশ পুরোপুরি তৈরি ছিল। যেই মাত্র তাজউদ্দিন অ্যাটাক করলো, সঙ্গে সঙ্গে ফুল ব্যাটালিয়ন নিয়ে ইলতুৎমিশ ঝাঁপিয়ে পড়লো, তাজউদ্দিনকে পরাজিত করলো এবং নিহত করলো। এর ফলে কি হলো, মোটামুটি ভাবে গজনি থেকে আর কেউ দাবি করতে পারবে না দিল্লির আনুগত্য। সব থেকে বড় যে বাধাটা ছিল সেটা হচ্ছে দূর হয়ে গেল। এরপরে এরপর আমাদের ইলতুৎমিশ কি দেখলেন, এইবার তিনি দেখলেন যে মোহাম্মদ ঘুরির যে আর একটা অনুচর ছিল সিন্ধু প্রদেশের নাসিরউদ্দিন কুবাচা, যার কথা বললাম, তার বিরুদ্ধে মানে হচ্ছে যুদ্ধে গেলেন। কারণ সিন্ধু প্রদেশ থেকে যদি অ্যাটাক হয় তাহলে ওই পথ দিয়ে বারংবার অ্যাটাক হয়েছে, সুতরাং দিল্লিতে স্বাধীন সুলতানি কোনোভাবেই স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা যাবে না।
তাই ইলতুৎমিশ এরপর সিন্ধুর যে শাসক নাসিরউদ্দিন কুবাচাকে আক্রমণ করলেন, এবার একটা ব্যাটেল আছে, তাকে বলে ব্যাটেল অফ মানসেরা। এই ব্যাটেলে কিন্তু তাকে সিন্ধুর জলে ডুবিয়ে মেরে ফেললেন ইলতুৎমিশ। তাহলে দেখো পরপর দুটো বাধা দূর হয়ে গেল, একটা গাজনি, একটা হচ্ছে সিন্ধু। তারপরে ট্যাকটিক্সটা আরো মারাত্মক। পরিষ্কার বুঝে গেছিলেন ইলতুৎমিশ যে চেঙ্গিস খাঁর বিরুদ্ধে লড়াই করা যাবে না। ফলে চেঙ্গিস খাঁ যখন খারাজামশের পিছু নিয়ে পাঞ্জাবে ঢুকছে, তখন ইলতুৎমিশ পরিষ্কার বলে দিলেন, ভাই আমি এর মধ্যে নেই, আপনি আসুন, খারাজামশের সাথে আপনার কি হবে বোঝাপড়া আপনি বুঝে নিন, আমি কোনোভাবেই ওর সাপোর্টে নেই। ফলস্বরূপ চেঙ্গিস খাঁ কিন্তু আর দিল্লি অ্যাটাক করলো না, খারাজামশের পিছু নিয়ে এলো পাঞ্জাবে, কিছু লুটটুট করলো, করে পরাজিত করে যা করার করে চলে গেল। ফলে চেঙ্গিস খান যে রোষের আক্রমণ থেকে দিল্লি কিন্তু রক্ষা পেয়ে গেল। যদি ওই সময় ও খারাজামশের পক্ষ নিত, তাহলে কিন্তু দিল্লিতে স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করতে পারতো না। তো এটা ছিল থার্ড ট্যাকটিক্স। আর এরপরে লাস্ট যেটা ছিল তোমাদের মানে যেটা বললাম বাংলায় তো খুব একটা কিছু ছিল না। ওই যে আলিমর্দান খলজি অতটাও পাওয়ারফুল ছিল না। আলিমর্দান মানে খলজির যে উত্তরাধিকারী ওই তোমার বলগা খলজির বিদ্রোহ দমন করলো এবং বাংলাকেও ওর মোটামুটি অধীনে নিয়ে এলো। তো এই চারটে স্টেপে আস্তে আস্তে ইলতুৎমিশ দিল্লি সুলতানিটাকে পোক্ত করলো। এই কারণেই ইলতুৎমিশকে বলা হয় রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট। প্রশ্নটা বহুবার এসেছে। এই গল্পটা বললাম জাস্ট একটু কনসেপ্টটা দেওয়ার জন্য, এত ডিটেলস তোমাদের পরীক্ষায় আসে না, কিন্তু একটু ভালো লাগবে শুনতে সেই কারণেই বললাম। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা তোমাদের আসে সেটা হলো যে কোন সুলতান লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন? আনসার হবে ইলতুৎমিশ। না মানে প্রশ্নটা একাধিকবার এসেছিল। বেশ, কুতুবউদ্দিনের নির্মাণ আরেকবার বলুন স্যার, কোনটা বলো? কি প্রশ্নটা বললেন? একবার এসছে, প্রশ্নটা ওটা হচ্ছে আরেকবার। হ্যাঁ, কোন সুলতান রাজধানীটা শিফট করেছিল? এতদিন পর্যন্ত তোমার লাহোরে ছিল, তো কুতুবউদ্দিন আইবকের আমলে লাহোর থেকে দিল্লিতে ক্যাপিটালটা শিফট করে দিল মানে ইলতুৎমিশ। ওকে, আচ্ছা বেশ। আচ্ছা স্যার। এরপরে যে জিনিসটা আমরা তোমাকে তো অলরেডি বলেছি যে কুতুব মিনারের নির্মাণ কার্য সম্পন্ন করেছিল বা প্রকৃতপক্ষে কে করেছিল বললে আনসার হবে তোমার ইলতুৎমিশ। ওটা আর বলছি না আলাদা করে। এরপরে যে জিনিসটা আমরা মনে রাখবো সেটা এখানে কি দেয়া আছে, ইকতা ব্যবস্থাটা দেখছি, দাঁড়াও, হ্যাঁ আছে, এই যে ইকতা ব্যবস্থা। ইকতা ব্যবস্থাটা হচ্ছে সুলতানি যুগে চালু করলো। এটাই পরবর্তীকালে তোমার অনেকটা মনসবদারি সিস্টেম বা জায়গিরদারি সিস্টেম যেটা, সেটাতে মুঘল যুগে গিয়ে কনভার্ট হয়ে যাবে। এখানে খুব ডিটেলসে জানার দরকার নেই, শুধু বলি ইকতা ব্যবস্থাটা হচ্ছে ওই এক প্রকার বলতে পারো পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন। মানে সুলতান বলছে যে আমি নিজে সব জায়গা দেখবো না, আমার অধীনে বিভিন্ন ইকতাদার থাকবে। ইকতা মানে হচ্ছে ল্যান্ড, তারা সেই ল্যান্ড গুলো হচ্ছে দেখভাল করবে। এর বিনিময়ে কি হবে? এর বিনিময়ে আমি ভালো ভালো ল্যান্ড তাদেরকে প্রোভাইড করব, তারা সেখান থেকে তাদের পছন্দ মতো ট্যাক্স আদায় করবে। সেই ল্যান্ড গুলোকে কিভাবে শাসন করবে, কিভাবে মেনটেন করবে, সবকিছু তাদের আমি সেখানে হস্তক্ষেপ কিছু করব না। তার বিনিময়ে ইকতাদারদের কি করতে হবে? ইকতাদারদের আমাকে দুটো জিনিস দিতে হবে। একটা হলো একটা সার্টেন পার্সেন্টেজ অফ রেভিনিউ, সেটা আমাকে প্রত্যেক একটা নির্দিষ্ট টাইমে দিয়ে যেতে হবে। দ্বিতীয় যে জিনিসটা করতে হবে সেটা হলো যদি যুদ্ধ বাদে ইকতাদারদের কিছু সৈন্য দিয়ে আমাকে সাহায্য করতে হবে। এই ছিল হচ্ছে ইকতা সিস্টেম। ওকে, আশা করি বোঝা গেল, কোনো অসুবিধা নেই। এইবার তোমরা বলতে পারো এই ইকতা সিস্টেমের সুফল বা কুফল কি ছিল? সুফল তো একটাই, দেখো পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে, মানে সমস্ত পাওয়ার নবাব মানে সুলতানরা নিজের হাতে রাখছে না। কিন্তু এর আরেকটা হচ্ছে ওই যে ল্যান্ড গুলো থেকে ট্যাক্স আদায়ের যে ঝক্কি সেটা তাকে নিতে হচ্ছে না, ইকতাদাররা ট্যাক্স আদায় করে দিচ্ছে, উপরন্তু যুদ্ধের সময় সৈন্য দিয়েও সাহায্য করছে। এগুলো ছিল ভালো দিক। খারাপ দিকগুলো কি? খারাপ দিকগুলো হলো ইকতাদাররা একটা সার্টেন পার্সেন্টেজ অফ ট্যাক্স সুলতানকে দিতে হবে বলে ইচ্ছা মতো প্রচন্ড পরিমাণে ট্যাক্স ওই ল্যান্ডে যারা বসবাস করতো তাদের উপর চাপিয়ে দিত। ফলে সেই সাধারণ মানুষদের জীবন খুব দুর্বিষহ হয়ে যেত। এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো যুদ্ধের সময় ওই যে সৈন্য দিতে হবে না, সবসময় ইকতাদারদের কাছে মানে স্পেশালাইজড সোলজার থাকতো না। সাধারণ বা খুব লো কোয়ালিটির সৈন্য অনেক সময় তারা সুলতানকে সরবরাহ করতো। এর ফলে কিন্তু মানে যে শাসন ব্যবস্থাটা সুলতানের অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে যেত এবং যুদ্ধের সময় খুব সমস্যা হতো। এটা ছিল ইকতা ব্যবস্থার কুফল। আচ্ছা, এত কিছু তোমাদের জানতে হবে না, পরীক্ষায় প্রশ্ন আসবে কে কে ইকতা ব্যবস্থা চালু করেছিল, আনসার হবে ইলতুৎমিশ। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা পরীক্ষায় বহুবার এসছে সেটা হলো টঙ্কা আর জিতল।
ইলতুৎমিশ যে সিলভার কয়েন ইন্ট্রোডিউস করেছিল সেটার নাম কি বললে আনসার হয় টঙ্কা। আর যদি বলে কোন কপার কয়েন ইন্ট্রোডিউস করেছিল তাহলে তার আনসার হয় জিকা। ঠিক আছে, কুতুব মিনার কমপ্লিট করেছিল, এটা তো আগেই বলে দিয়েছি। এইবার আমি আসছি 1229-এর গল্পটাতে। ঠিক আছে, আচ্ছা 1229, আচ্ছা যখন এই চারটে জায়গা আস্তে আস্তে মানে বাধাগুলো ইলতুৎমিশ সরিয়ে দিল, ঠিক আছে, প্রথমে তোমার গজনির বাধা, তারপরে সিন্ধুর বাধা, তারপরে চেঙ্গিস খান বাধা, এবং লাস্টে বাংলার বাধা হয়েছে বিদ্রোহ। আলটিমেটলি ইলতুৎমিশের মনে হলো যে এইবার একটা টাইম, যে মানে সুলতানিটা ঠিকঠাক ভাবে দাঁড়িয়েছে, এইবার আমার একটা উপাধি নেওয়া দরকার, সেই জন্য একটা রেকগনিশন চাই আমাকে। তিনি বাগদাদের যে খলিফা ছিলেন তার কাছে তিনি অ্যাগ্রি করলেন, এবং ইলতুৎমিশের যে পাওয়ার বা তার যে নীতি, সেই কারণে তিনিও খুব প্লিজড ছিলেন বাগদাদের খলিফা। তিনি মানে ইলতুৎমিশকে একটা উপাধি দিলেন, সুলতান ই আজম। এটা ইলতুৎমিশের মানে পাওয়ার বলো রেসপেক্ট বলো অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। তো এইটা একটু জানবে যে সুলতান ই আজম হচ্ছে ওই খলিফার কাছ থেকে পাওয়া উপাধি, যেটা ইলতুৎমিশ নিয়েছিলেন 1229 সালে। এই পর্যন্ত হলো। আচ্ছা, এই যে ইলতুৎমিশের সমসাময়িক বিভিন্ন প্রকার ঘটনা, এই ঘটনার কথা আমরা তবাকাত-ই নাসিরি গ্রন্থ থেকে জানতে পারি, যে গ্রন্থটা লিখেছেন মিনহাজউদ্দিন সিরাজ। এটাও মনে রাখতে হবে তোমাদের, তবাকাত-ই নাসিরি মনে রাখতে হবে, কারণ পরীক্ষা এসছে তবাকাত-ই নাসিরি গ্রন্থের রচয়িতা কে? আনসার হবে মিনহাজউদ্দিন সিরাজ। আচ্ছা, এরপরে দেখো, এইগুলো তো তোমাদের বলে দিয়েছি, এগুলো কয়েকটা কিছু নেই, এগুলো তোমাদের বলে দিয়েছি। এরপরে আরেকটা জিনিস যেটা এখানে নেই দেখছি, সেটা আমি একটু বলে দিই। ইলতুৎমিশ ইক্তা ব্যবস্থার সাথে আরেকটা জিনিস চালু করেছিলেন, যাকে বলা হয় 40 চক্র বা বন্দেগানি চাহালগানি। ঠিক আছে, 40 চক্র চালু করেছিলেন। চল্লিশ চক্র তিনি চালু করেছিলেন। স্যার এখানে তুর্কান চেহেলগানি আছে দেয়া। আছে আছে এটা। তুর্কান ই চেহেলগানি স্যার হ্যাঁ সেকেন্ড স্যার, ওই নোবিলিটির মধ্যে মাঝখানে প্রথমেই আচ্ছা আছে, মাঝের প্রথমে উপরে আছে আচ্ছা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, পেয়েছি চালিসা। পেয়েছি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। এই তুর্কানি চেহালগানি আর একটা নাম তোমার মনে রাখবে, বন্দেগানি চেহালগানিও বলা হয় তাকে। ওকে, তো ঠিক আছে, তাহলে এটা আমি মানে মানে ইউজ করে দিচ্ছি। 40 চক্রের ব্যাপারটা তো এখানে বলা আছে। হ্যাঁ, বেশ। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কে চালু করেছিল বললে আনসার হবে ইলতুৎমিশ। তো মোটামুটি ভাবে দেখো, আমরা গল্পের মধ্যে করে বুঝলাম যে ইলতুৎমিশ কিভাবে সুলতানি সাম্রাজ্যটাকে মোটামুটি ভাবে একটা পোক্ত জায়গায় নিয়ে গেলেন। এইভাবে পোক্ত জায়গায় না নিয়ে গেলে কিন্তু কুতুবউদ্দিন আইবক যেভাবে ছেড়ে গেছিলেন, সেই মানে তোমার সুলতানিটা দাঁড়াতো না ঠিকঠাক। মানে এটাকে স্ট্রং করলেন তোমার ইলতুৎমিশ। ইলতুৎমিশের পরে যদি আমি দেখি, ইলতুৎমিশ থেকে আর কি কিছু পড়তে হবে? আমার যতদূর মনে পড়ছে না, ইলতুৎমিশ থেকে আর সেই অর্থে কিছু পড়ার নেই, এর বাইরে প্রশ্ন আসবে না ইলতুৎমিশ থেকে। এরপরে দেখো, এরপরে না একটা জিনিস বলে দিই, যে এরপরে কিছুদিন রুকনুদ্দিন বলে একজন সান অফ ইলতুৎমিশ, তিনি রাজত্ব করেছিলেন, মনে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, তারপরে মেন আমরা যাকে মনে রাখবো তিনি হলেন রাজিয়া। এই রাজিয়া কিন্তু ছিলেন ইলতুৎমিশের কন্যা। ঠিক, এবং আরো ইম্পর্টেন্ট হচ্ছে তিনি হচ্ছেন দিল্লি সুলতানির একমাত্র মহিলা শাসক, এটা তো আমাদের মনে রাখতে হবে। একমাত্র ফিমেল রুলার অফ দিল্লি সুলতানি বললে আনসার হয় রাজিয়া। রাজিয়া শাসনকাল ছিল 1236 থেকে 1240। রাজিয়া কি করেছিল বলতো? রাজিয়া না ওই ইলতুৎমিশের গড়ে দেওয়া 40 চক্র মানে কিছুই নয়, ওই 40 জন খুব পাওয়ারফুল আমির উমরাও ব্যক্তি, ওরা কি করতো, ওরা মানে সব ব্যাপারে নাক গলাতো, যে কে রাজা, মানে কে সিংহাসনে বসবে, তিনি কিভাবে শাসন কার্য পরিচালনা করবেন। সবসময় চাইতো যে সুলতান তাদের অনুগত হয়ে থাকবে, তারাই সুলতানকে আর কি কন্ট্রোল করতো। 40 জন লোক, একেই বলে 40 চক্র। তো এটা রাজিয়ার একেবারেই পছন্দ ছিল না। আরো সমস্যা হয়ে গেছিল, তিনি ইয়াকুত খান বলে একজন ছিলেন, সেই হ্যাঁ এখানে 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 আছে, আবিসিনীয় বংশোদ্ভূত ইয়াকুত খান। এই ইয়াকুত খান ছিলেন অত্যন্ত একজন দক্ষ, মানে কি বলবো, অশ্বারোহী বাহিনীর প্রধান একজন। ঠিক আছে, তো ইয়াকুত খান ছিল রাজিয়ার খুব পছন্দের লোক, কারণ রাজিয়া বুঝতে পেরেছিলেন খুব মানে সম্ভাবনা আছে ইয়াকুত খানের মধ্যে, তো তাকে অশ্বারোহী বাহিনীর হেড করে দিয়েছিলেন। এটা কিন্তু 40 চক্র একদমই মেনে নিতে পারেনি, কারণ তারা চেয়েছিল, তারা কখনোই চায়নি যে সাম্রাজ্যটা স্ট্রং হোক, তাদের এই ইচ্ছাই ছিল যে সাম্রাজ্যটা দুর্বল থাকবে, তারাই সবকিছু কন্ট্রোল করবে। রাজিয়া যেই মাত্র স্ট্রং করতে গেল, ইয়াকুত খানকে বসিয়ে মাথায়, সেনাবাহিনীর মাথায় 40 চক্র কিন্তু সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করেছিল। এটা নিয়েই কিন্তু রাজিয়ার সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয় 40 চক্রের।
এরপরে হচ্ছে ভাটিন্ডার শাসক আমরা সবাই জানি আলতুনিয়া জানলাম, সেই আলতুনিয়া যখন রাজ্য আক্রমণ করেছিল তখন হচ্ছে রাজিয়া মানে যে বিবাহের প্রস্তাব দেয় আলতুনিয়াকে, এবং আলতুনিয়া তাদের রাজি হয়, রাজিয়ার সাথে আলতুনিয়ার বিবাহ হয়। কিন্তু আলটিমেটলি এর এন্ডটা ভালো হয়নি। এই আলতুনি এবং রাজিয়া ক্রমাগতই 40 চক্রের মানে কি বলবো বিষ নজরে পড়ে যাচ্ছিল, এবং আলটিমেটলি তাদেরই মানে প্ররোচনায় রাজিয়া এবং আলতুনিয়া দুজনেই মারা যান। তো এটা খুব কম সময়ের জন্য রাজিয়া ছিলেন 1236 থেকে 1240। এখান থেকে প্রশ্ন ওই দুটোই আসে। একটা হলো প্রথম মানে একমাত্র মহিলা শাসক সুলতানিতে বললে রাজিয়া হয়, আর দ্বিতীয় কথা তোমার ওই ইয়াকুত খানের জিনিসটা মনে রাখবে, ইয়াকুত খানকে নিয়োগ করেছিল রাজিয়া। এর বাইরে এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। এই এই যেখানটায় দিয়েছে দেখো, বিগ্যান স্ট্রাগল বিটুইন মনার্কি অ্যান্ড চার্লিসা, মানে এই যে 40 চক্রের সঙ্গে যে কনফ্লিক্টটা, এটাই রাজিয়ার সময় থেকে চালু হয়েছিল। ঠিক আছে, আচ্ছা। এরপরে যারা আছে বাহারম শাহ, মাসুদ শাহ, নাসিরুদ্দিন শাহ, আমি বলবো এইখান থেকে খুব একটা কিছু পড়ার দরকার নেই, জাস্ট একবার রিডিং করে রাখতে পারো। এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন এই জায়গাটা থেকে খুব বেশি কিন্তু আসে না। এই যে নাসিরুদ্দিন মেহমুদ, এনার একটা উপাধি ছিল দরবেশ সুলতান, শুধু এইটা মনে রাখতে পারো। ফকির সুলতান বা দরবেশ সুলতান কাকে বলা হয় বললে আনসার হয় নাসিরুদ্দিন মোহাম্মদ। এছাড়া এই স্লাইডটা থেকে আর মানে বিশেষ কিছু পড়ার দরকার নেই। বেশ, একটুখানি দাঁড়াও, 5-10 সেকেন্ড, মানে যেটা পড়ালাম তোমরা একটু রিকল করে নাও, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, তারপরে আবার স্টার্ট করছি। হিস্ট্রি সবসময় গল্পের মতো করে পড়বে, তবেই দেখবে ইনফরমেশন গুলো মাথায় বসবে। শুধু যদি ইনফরমেশন পড়তে থাকো, হিস্ট্রি কিন্তু মনে হবে বোরিং, মুখস্থ করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু মুখস্থ হচ্ছে না। এরপরে যখন মডার্ন ইন্ডিয়া পড়বে, সাল তারিখ গুলো আসবে, তখন আরো বিরক্তি লাগবে। তো সেখানেও আমরা কিছু স্মার্ট ওয়ে বলে দেবো কিভাবে হচ্ছে কোন কোন জিনিস আমরা পড়বো, কোন কোন জিনিস পড়বো না, কারণ আমাদের আলটিমেট গোল হচ্ছে মানে এক্সামে গিয়ে ভালো স্কোর করা। ঠিক আছে, হিস্ট্রি অনার্স নিয়ে তো আমি পড়ছি না, তাই খুব বেশি আমি ডিপে ঢুকবো না। যে জায়গাগুলো না বললেই নয় বা যে জায়গাগুলো একটু জেনে রাখা দরকার, সেই জায়গাগুলোতেই শুধু ডিপে ঢুকবো। আচ্ছা বেশ, স্যার হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল, বলো। বলছিলাম যে এই মুসলিমদের এই যে আসার আগে মানে এই যে 712 যেটা বললেন, ওইটা আসার আগে কি ভারতে মুসলিম ধর্ম বলে কিছুই ছিল না, না মুসলিম ছিল কিন্তু এরা মানে আরবরা ইনভেট করেছিল? আরবরা ইনভাইট করেছে, ঠিক আছে, সেই অর্থে ছিল না বলতে গেলে, কিন্তু ওটাই বিক্ষিপ্ত হবে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই অর্থে ওটাই ছিল বলছিলাম না। যে ওই আমরা পড়েছিলাম না যে ভাস্কো দা গামাকে নিয়ে এসেছিল যে মাজিদ বলে একজন বিজনেসম্যান ছিল, তা উনিও তাহলে মুসলিম ছিল, তাহলে মুসলিম ধর্মটা ভারতে এলো কি করে? না, মুসলিম ধর্ম দেখো ভারতে এলো কি করে, তো ট্রেডাররা যখন এসছে তাদের সাথে বাইরের লোকজন এসছে, তো সেই অর্থে তাদের সাথে যারা এসছে তারা ভারতবর্ষে থেকে গেছে, ঠিক আছে, কেউ কেউ। কিন্তু সেই অর্থে যদি বলি মানে মানে আমরা এখানে যে যে জায়গাটা ফোকাস করছি, মুসলিম শাসনটা কিভাবে শুরু হলো, বুঝতে পারলে? ট্রেডারদের হাত ধরে বা বিভিন্ন টাইমে কেউ আসতেই পারে ভারতবর্ষে, কারণ অলরেডি তখন হচ্ছে আমরা জানি আমাদের প্রফেট মোহাম্মদের থ্রু দিয়ে ইসলাম ধর্ম চারিদিকে ছড়িয়ে গেছে, খালিফার কনসেপ্টটাও চলে এসছে মানে মোহাম্মদের পর থেকে। তো সেই অর্থে আসতেই পারে, তো সেটা আমাদের কনসার্ন নয়। আমরা মানে মূলত মানে যে জায়গাটা ফোকাস করছি যে ইসলামিক শাসনটা শুরু হলো কিভাবে, ঠিক আছে। হ্যাঁ, বলতে গেলে স্যার মানে সেই অর্থে মুসলিম ছিল না ভারতবর্ষে। সেই অর্থে ছিল না, বিক্ষিপ্ত ভাবে কেউ এসেছিল, সেই অর্থে ছিল না। থ্যাংক ইউ। স্যার বলছি বাগদাদের খালিফা যেটা বললেন উপাধি দিয়েছিলেন ইলতুৎমিশকে, স্যার উনি কি তাহলে রিলিজিয়াস লিডার, মানে হ্যাঁ ওই সেই সময় বাগদাদের খালিফা? হ্যাঁ সেই সময় মানে হচ্ছে খালিফাকেই মুসলিমরা হচ্ছে ধর্মগুরু বলে মানত। সুতরাং খালিফার কাছ থেকে যদি কোনো উপাধি পাওয়া যায় সেটা অবশ্যই একটা গুরুত্ব ছিল। ওনাকেই মুসলিম মানে হচ্ছে মেন বলে মানে হচ্ছে মনে করো, তো আপনার আমাদের প্রফেট মোহাম্মদের পরে, আচ্ছা হযরত স্যার, মোহাম্মদের ঠিক পরে। আছে। স্যার যে কারণে মানে তোমরা পরবর্তীকালে দেখবে যখন এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হবে, যখন আমাদের মডার্ন ইন্ডিয়া পড়ানো হবে, তখনও কিন্তু ওই মেন গন্ডগোলটা শুরু হয়েছিল যে টার্কির এগেনস্টে ব্রিটিশরা তোমার যুদ্ধ ঘোষণা করেছিল বলে ওইখানেই কিন্তু কনফ্লিক্টটা স্টার্ট হয়েছিল, ঠিক আছে, কারণ স্যার খালিফার এগেনস্টে ওরা বিদ্রোহ করেছিল। হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে স্যার কুতুব মিনার স্টার্ট করেছিল এই আমাদের
কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক। আর হ্যাঁ। আপনি বললেন যে শেষ করেছিল, ওখানে লেখা আছে কমপ্লিটেড বাই ইলতুৎমিশ, কিন্তু স্যার আপনি তার আগে বলেছিলেন যে ইলতুৎমিশ শেষ করেননি। না, আরে ইলতুৎমিশের পরে যে এসেছিল, ঠিক আছে, ওই যে মানে হচ্ছে আর যারা ছিল, কি নাম বললাম মনে, রুকনুদ্দিন টুকনুদ্দিন, ওরা সবাই একটু একটু করে কমপ্লিট করেছে, কিন্তু 80% কাজ করে গেছে ইলতুৎমিশ, সেই জন্য আমরা আনসার নিই ইলতুৎমিশ, ঠিক আছে। মানে শেষ মানে ফিনিশিং কে করেছিল সেটাই জানতে চাইছিলাম। আলাউদ্দিন ফিনিশিং খিলজি তো স্যার, আলাউদ্দিন খিলজি তো বোধহয় লাস্টে একটা দরওয়াজা ইয়ে করে বোধহয় শেষ হ্যাঁ, করেছে। তো মানে পরবর্তীকালে অনেকেই একটা একটা করে জিনিস অ্যাড করেছে, তো সেই অর্থে মানে এক্স্যাক্টলি বলা মুশকিল কে একেবারে ফিনিশ করে, তুমি গুগলেও পাবে না সম্ভবত যে কে ফিনিশ করেছে, ঠিক আছে। তো মোটামুটি ভাবে ওই জন্য আমরা ইলতুৎমিশকেই মনে রাখবো। আচ্ছা, আচ্ছা। বাগদাদি খিলাফা উনি কি আফসাসির খিলাফা ছিলেন? না, এটা আমার ঠিক জানা নেই, তাহলে আমাকে একটু দেখে বলতে হবে, ঠিক আছে, এটা লেস ইম্পর্টেন্ট এই জায়গাটা। তাও যদি জানতে চাও আমি তাহলে দেখে বলে দেবো। স্যার ওই একটা হুম। কোশ্চেন দেখেছি, ওই কুতুব মিনারের ওই সপ্তম তলা না কি, মানে যেটা লাস্ট তলা, ওইটা মনে হয় আলাউদ্দিন খিলজি তৈরি করেছিল, ওই একটা কোশ্চেন দেখেছিলাম। হ্যাঁ, ওটা ওই অন্য একটা পরীক্ষা এসেছিল আমাদের, মানে ডব্লিউবিসিএস কোনদিন আসেনি, ইউপিএসসি তে সম্ভবত এসেছিল বোধহয়, বা কোনো হ্যাঁ স্যার, রেলে এসেছিল স্যার ওই। ওই যে লাস্ট এটা কে তৈরি করেছে, তাই তো। হ্যাঁ, লাস্ট ফ্লোরটা, হ্যাঁ স্যার। এমনকি সেই অর্থে বলতে গেলে যে তোমার কি বলবো, যে এটা ফিরোজ শাহ তুগলকের কন্ট্রিবিউশন আছে ওখানে, স্যার মানে একদম হ্যাঁ, ফিরোজ শাহ মানে মানে ওর বেশ কিছু পার্ট রিপেয়ার করেছিলেন, মানে কিন্তু ফিরোজ তুগলকই ছিল, আলাউদ্দিন খিলজি নয়। হ্যাঁ, ওই জন্যই বললাম যে ফিরোজ তুগলকের একটা বড় কন্ট্রিবিউশন ছিল ওখানে, তো যদি তারপরে এই অপশন গুলো না থাকে তাহলে আমরা ফিরোজ শাহ তুগলক আনসার নেব। 1368 সম্ভবত করেছিল আমার যতদূর মনে পড়ছে, ওরা 1365-68 কিছু একটা। স্যার বলছি, দেখে নিন। আজকে একটা এমসিকিউ ওই দিশা 10,000 থেকে করছিলাম না, আপনাকে দুটো কোয়েশ্চেন আমি ইয়েতে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। স্যার ওখানে ওই ইয়েটা ক্যাপিটাল ট্রান্সফারটা স্যার দু জায়গায় দুটো দেয়া আছে, একটা ইলতুৎমিশই জানতাম, কিন্তু এক জায়গায় আবার দেয়া আছে যে কুতুবুদ্দিন আইবক, ব্যাখ্যা সহ আমি পাঠিয়েছি, একটু দেখে দেবেন তো। দেখে নেবো, তবুও আমি বলছি আনসার পরীক্ষায় এলে পিএসসি কিন্তু ইলতুৎমিশ আনসার নেবে, ঠিক আছে, তাই আমি ইলতুৎমিশ আনসার করবো, তবু তুমি পাঠিয়েছো আমি দেখে নেবো, কারণ এটা বহুবার পরীক্ষায় এসেছে এবং ম্যাক্সিমাম জায়গায় সমস্ত জায়গাতে ইলতুৎমিশ নিয়েছে আনসার। পিএসসি কিন্তু কোয়েশ্চেন তো বিভিন্ন জায়গা থেকে নেয়, ওরা তো নিজেরা কোশ্চেন প্রায় করেই না, তো সুতরাং 100% আমি বলে দিচ্ছি, এটা কিন্তু মানে পিএসসি যদি পরীক্ষায় আসে, সে তোমার ডব্লিউবিসিএস হোক বা যাই হোক, ইলতুৎমিশই ওরা আনসার নেবে। ওকে স্যার। আর পিএসসি যদি যে আনসার নিয়ে নেবে এবং সেই আনসার যদি 99% স্যাঙ্গুইন হয়, 1% কোথায় কি তথ্য দেওয়া আছে তার বেসিসে তুমি চ্যালেঞ্জ করলে ওরা কিন্তু আনসার চেঞ্জ করবে না। ওকে, তবু আমি দেখে নেবো, ঠিক আছে। এইবার আমি আসবো গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে। এতক্ষণ দেখো কি হলো, যে মানে সুলতানিটার প্রতিষ্ঠা হলো, সেটাকে মোটামুটি ভাবে স্ট্রং করা হলো। এরপরে অ্যাডমিনিস্ট্রেশনটাকে পুরো দাঁড় করাবে যে লোকটা, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন আর কেউ না, তোমার ওই যে নাসিরউদ্দিন বললাম আগে, ওই নাসিরউদ্দিনের শ্বশুর ছিল, যার আসল নাম ছিল উলুগ খাঁ, তিনি গিয়াসউদ্দিন বলবন নাম নিয়ে সিংহাসনে বসেছিলেন। গিয়াসউদ্দিন বলবন যখন সিংহাসনে বসলেন তখনও বেশ কিছু সমস্যা ছিল। প্রথম সমস্যা যেটা ছিল সেটা হলো তোমার হচ্ছে মেওয়াটি এবং রোহিলা দস্যুরা খুব অ্যাটাক করছিল। তো ওই মেওয়াটি দস্যুদের এবং রোহিলা খণ্ডের যে দস্যুরা, তাদেরকে প্রতিহত করাটা খুব দরকার ছিল। বলবন কি করলেন, প্রথমেই তার যে আফগান সেনাবাহিনীটা ছিল, মানে মানে সেটাকে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন মেওয়াটি এবং রোহিলা খণ্ডের দস্যুদের দমন করা দরকার, এবং সেটা করা হলো। দ্বিতীয় যেটা ছিল, দোয়াব অঞ্চল যেটা ছিল ওই সময়ে, সেখানে প্রচন্ড অরাজকতা দেখা দিচ্ছিল, গন্ডগোল হচ্ছিল। উনি দেখলেন যে এই অরাজকতা যদি চলতে দেওয়া হয় তাহলে কিন্তু সাম্রাজ্যটা টিকিয়ে রাখা মুশকিল, তাই দোয়াব অঞ্চলের অরাজকতা দমন করার জন্য তিনি ব্যবস্থা করলেন। নেক্সট কি করলেন, নেক্সট যেটা করলেন, যে ইলতুৎমিশ তো ইট্টাবাদা চালু করে দিয়ে চলে গেছিলেন, তো সেই সময় না প্রচুর বেআইনি ভাবে ইট্টাগুলো দখল হয়ে যাচ্ছিল বিভিন্ন ইট্টাদারদের হাতে, এবং তারা সরকারকে ট্যাক্স দিচ্ছিল না, তাই বেআইনি ভাবে দখল হয়ে যাওয়া ইট্টাগুলোকে সরকারের হাতে ফিরিয়ে আনার ব্যবস্থা করলেন ইলতুৎমিশ আমাদের। নেক্সট কি করলেন, ওই তোমাদের বলেছি যে ইকতা ব্যবস্থার হাত ধরেই আস্তে আস্তে তোমার মানে মানে পরবর্তীকালে যেমন মনসাবদারি এবং জাগিরদারি প্রথা হয়েছিল, অর্থাৎ বেতনের পরিবর্তে না জমি দেওয়ার একটা জিনিস চালু হয়ে গেছিল, সেটা হলো জাগিরদারি প্রথা। তো সেই জাগিরদারি প্রথাটা রোধ করে বললেন যে না, এবার থেকে সেনাদের যে আমরা বেতন দেবো সেটা হলো আমরা নগদ টাকায় দেবো, আর আর কোনো জমি জমা নয়।
এই জাগিরদারি প্রথাটাও তিনি রোধ করলেন। তাহলে এইভাবে দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু তিনি এগোচ্ছেন। প্রথমে তোমার হচ্ছে দস্যুদের দমন করছেন, রোহিলাখণ্ড এবং মেয়াটিদের। তারপরে হচ্ছে দোয়াব অঞ্চলের অরাজকতা দূর করছেন। তারপরে বেআইনি ভাবে দখল ও ইত্তাগুলোকে ফিরিয়ে আনছেন, এবং লাস্ট যিনি করলেন যেটা জাগিরদারি প্রথাটাকে তুলে দিলেন। এইভাবে কঠোর হাতে আস্তে আস্তে ইলতুৎমিশ সাম্রাজ্যটাকে, অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটাকে দৃঢ় করার চেষ্টা করলেন। ওই জন্য অনেক সময়, যে তোমরা হয়তো বাচ্চাবেলায় পড়েছো, দেখবে কি নাম বেশ, সপ্তম হেনরি, হ্যাঁ সপ্তম হেনরি যেমন বলে না ব্লাড অ্যান্ড আয়রন পলিসি তারা পুরো একে তোমার হচ্ছে তৈরি করেছিল, ঠিক সেই রকম ভাবে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি ইউজ করে তুর্কি অভিজাত এবং আমিরদের প্রভাবকে দমিয়ে দিয়ে ইলতুৎমিশ কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটাকে স্ট্রং করেছিল। আরো কঠোর হয়ে গেছিলেন তিনি। তিনি তার দরবারে হাসি, তামাশা, চপলতা, তোমরা তো জানো, এই সমস্ত কিছু নিষিদ্ধ করে দিয়েছিলেন। কারোর মধ্যে মাইকটা অন হয়ে গেছে, একটু মানে একটু লক্ষ্য করো, মানে অফ করে দাও। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমাকে বলতে হবে সেটা হলো ইলতুৎমিশ যেটা করেছিলেন, এই যে দেখো, ব্রোক দ্য পাওয়ার অফ 40 চক্রটা ভেঙে দিল। যে আমির ওমরাও এরাই হচ্ছে সমস্ত কিছু, অভিজাত তুর্কি আমিরাই সব কন্ট্রোল করবে, এটা হবে না। রিয়েল পাওয়ারটা নিজের হাতে নিয়ে নিলেন। তাহলে 40 চক্র কে তৈরি করেছিল বলে আমরা আনসার নেব ইলতুৎমিশ, কে ভেঙে দিয়েছিল বলে আনসার হবে বলবন। ঠিক আছে, পার্সি মানে মানে বলবন কি পার্সি, ওই যে স্যার, স্যার বলবন কি ওই ওদেরই 40 চক্রেরই পার্ট ছিল? হ্যাঁ, ছিল না, না না না, সে মানে সেই অর্থে মানে মানে পরিষ্কার ভাবে কোথাও মানে হচ্ছে বলা নেই যে উনি পারছিলেন। আচ্ছা, গিয়াসউদ্দিন বলবন বা বলবন তুমি যাই বলো, উনি পার্সিদের দ্বারা খুব বিশাল ভাবে প্রভাবিত হয়েছিলেন, মানে প্রচুর পার্সি আদব কায়দা তিনি হচ্ছে নিয়ে এসেছিলেন। এবং মানে কি বলবো, আলটিমেটাম যেটা মানে যিনি সুলতান তিনি শেষ কথা, তিনি ঈশ্বরের সমান, এইরকম একটা কনসেপ্ট তিনি নিয়ে এসেছিলেন। সেই জন্য দুটো জিনিস তিনি চালু করেছিলেন। দেখো, একটা লেখা আছে জিনি ইল্লাহ, মানে 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 নিজেকে বলতেন আমি ঈশ্বরের ছায়া, আর একটা বলতেন নাইমা দি খুদাই, মানে হচ্ছে আমি ঈশ্বরের সহকারী। মানে তুমি ভাবো, শ্যাডো অফ গড অ্যান্ড ডেপুটি অফ গড, তার মানে উনি বলতে চাইছেন যে আমি ঈশ্বরের প্রতিনিধি বা প্রকারান্তরে আমি শেষ কথা। তো এই কনসেপ্টটা আনার মূল কারণই হলো সমস্ত কিছু একদম খুব কঠোর ভাবে কন্ট্রোল করতে চেয়েছিলেন। যে কারণে একটু আগে বললাম, তিনি তার দরবারে হাসি তামাশা এই সমস্ত কিছু কিন্তু প্রহিবিট করে দিয়েছিলেন। আরো কি, সুলতানের সামনে মানে সুলতানের পাওয়ারকে আরো এস্টাবলিশ করার জন্য সিজদা আর পাইবাস পরীক্ষা এসছে, এই দুটোর প্রথা তিনি পার্সি থেকে নিয়ে এসে চালু করলেন। সিজদা কি? সিজদা হচ্ছে সম্রাটের সামনে এসে ঝুঁকে বসবে, সম্রাটের পায়ের সামনে, মানে তার আনুগত্য স্বীকার করছে। পাইবাস তো আরো সম্রাটের পদযুগল চুম্বন করতে হবে, মানে সম্রাটের সামনে এসে ঝুঁকে বসা এবং সম্রাটের পা চুম্বন করা, এই দুটো হলো সিজদা এবং পাইবাস। এই দুটো প্রথা তিনি কিন্তু চালু করলেন। মানে বুঝতে পারছো যে তিনি পুরো সেন্ট্রালাইজড করছেন পাওয়ারটাকে। আর কি করলেন, আরেকটা তিনি মানে যেটা আমরা এখন হোলি বলি, ওটা পার্সিতে বলা হতো নওরোজ, ঠিক আছে, বা বসন্ত উৎসব বলাই ভালো। ওই বসন্ত উৎসবটা উনি কিন্তু চালু করেছিলেন, যার নাম ছিল নওরোজ। পরীক্ষায় যদি আসে হু ইন্ট্রোডিউস নওরোজ, তাহলে আনসার হবে তোমার গিয়াসউদ্দিন বলবন। আচ্ছা, এতক্ষণ তো আমি গেল মোটামুটি কিভাবে তিনি সমস্ত কিছু মানে পাওয়ারটাকে সেন্ট্রালাইজ করছে সেটা বললাম। কিন্তু এবার সমস্যা কি ওনার টাইমে ছিল না সব, মানে মানে উনি কি পুরোপুরি সাকসেসফুল না। সমস্যা যেমন একাধারে ছিল, ঐতিহাসিকরাও প্রচুর সমালোচনা করেছে, ঠিক আছে। সমস্যা কি কি ছিল? সবচেয়ে বেশি সমস্যা ছিল হচ্ছে মঙ্গল আক্রমণ, ঠিক আছে। এত মঙ্গল আক্রমণ ওনার টাইমে হয়েছিল, উনি পুরো দিশেহারা হয়ে পড়েছিলেন। এবং বাংলাতেও ওনার টাইমে কিন্তু বিদ্রোহ হয়েছিল। বিদ্রোহটা যিনি করেছিলেন তার নাম ছিল তুঘরিল খাঁ। তা বলবন হচ্ছে ওনার দুই ছেলেকেই এই বিদ্রোহ দমনের পিছনে লাগিয়ে দিয়েছিল। মানে বলবনের একটা ছেলে, মানে তার নাম ছিল মোহাম্মদ, তিনি কিন্তু ওই তুর্কি সরি কি বলে মঙ্গল আক্রমণে নিহত পর্যন্ত হয়ে গিয়েছিলেন, ঠিক আছে। সুতরাং মঙ্গল আক্রমণটা ছিল বলবনের আমলে অত্যন্ত একটা হেডেক। সর্বশক্তি নিয়োগ করেও তিনি পুরোপুরি কিন্তু মঙ্গল আক্রমণ প্রতিহত করতে পারেননি। বাংলার বিদ্রোহ দমনে তিনি মানে তুলনামূলকভাবে অনেক সফল বলবো। ওনার ছেলেকে পাঠিয়েছিলেন বুগরা খান, যার নাম, তিনি গিয়ে মোটামুটি ভাবে ওই বিদ্রোহটা, বাংলার বিদ্রোহটা দমন করে মানে সমস্ত জিনিসটা কন্ট্রোল করতে পেরেছিল। এই ছিল আর সমালোচনার কথা যদি বলি, তাহলে হচ্ছে তোমাকে যার কথা বলতেই হবে সেটা হলো আমাদের ডক্টর ত্রিপাঠী, বিখ্যাত ঐতিহাসিক, আমরা জানি। যিনি মেন জিনিসটা বলছেন, তিনি বলছেন যে বলবন
সরকারি পদ এবং সেনাবাহিনীতে মাইকটা কারণ অনলাইনে একটু অফ করে দাও। তিনি যেটা বলছেন যে সরকারি পদ এবং সেনাবাহিনীতে তিনি সেই অর্থে ভারতীয় বা ভারতীয় মুসলিমদের কিন্তু নিয়োগ করেননি। তিনি কিন্তু ভারতীয় মুসলিমদের অতটাও উঁচু চোখে দেখতেন না, তাই তাদের গুরুত্বপূর্ণ পদগুলিকে না নেয়ার ফলে তার শাসন ব্যবস্থায় ঠিক ভারতীয়করণ ব্যাপারটা হয়নি। এটা ছিল তার প্রথম সমালোচনা বলবন সম্পর্কে, মানে যেটা করছেন আমাদের বিখ্যাত ঐতিহাসিক ডক্টর ত্রিপাঠী। আর একটা কি হচ্ছে, ইসামি, আমাদের ঐতিহাসিক ইসামি বলছেন যে মঙ্গল আক্রমণ প্রতিহত করতে সর্বশক্তি নিয়োগ করা সত্ত্বেও তিনি কিন্তু পুরোপুরি মঙ্গল আক্রমণ প্রতিহত করতে পারেননি, কারণ তার সেনাবাহিনী মঙ্গল বাহিনীর চেয়ে দুর্বল ছিল অপেক্ষাকৃত। ঠিক আছে, তো এটা ছিল তার দ্বিতীয় ব্যর্থতা। 3 নম্বর কি, ওই যে বললাম অভিজাতদের তিনি খুব একটা সহ্য করতে পারতেন না, কারণ তিনি মনে করতেন যদি অভিজাত তুর্কিরা থাকে তাহলে আরেকটা 40 চক্র আবার তৈরি হবে কোনোদিন। তাই মোটামুটি ভাবে তিনি অভিজাত তুর্কি যারা খুব পাওয়ারফুল ছিলেন তাদের একের পর এক ধ্বংস করে দিয়েছিলেন। এবং এর ফলে যেটা সমস্যাটা হয়েছিল, তার মৃত্যুর পর ভারতীয় মুসলিমরা জালালউদ্দিন খলজির নেতৃত্বে কিন্তু ইলাবুরি তুর্কিদের মানে বিরুদ্ধে বিদ্রোহ করে শাসন উচ্ছেদ করে দিয়েছিল। যেহেতু অলরেডি বললাম যে ভারতীয় মুসলিমদের তিনি নিচু চোখে দেখতেন, তাই তার মৃত্যুর পর ভারতীয় মুসলিমরা কিন্তু একটা বিদ্রোহ করে জালালউদ্দিন খলজির নেতৃত্বে, এবং যেহেতু তিনি ইলাবুরি তুর্কিদের সেই অর্থে পাওয়ার দেননি, তাদেরও ধ্বংস করে দিয়েছিলেন, ইলাবুরি তুর্কিরা আর সেই ভারতীয় মুসলিমদের অ্যাটাককে কিন্তু প্রতিহত করতে পারেনি, যে কারণে কিন্তু সাম্রাজ্য আস্তে আস্তে ভেঙে পড়ে এবং খলজি বংশটা চলে আসে। এই ছিল তোমার মানে মোটামুটি বলবনের গল্প। যে কোশ্চেন গুলো আমি দাগ দিয়েছি সেই প্রশ্নগুলোই এসছে, এর বাইরে খুব একটা আসেনি। মঙ্গল আক্রমণটা তোমাকে বলেছি। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস আমি মিস করে গেছি, এই যে দেওয়ানি আর্টস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেওয়ানি আর্টসটা কি? দেওয়ানি আর্টস হলো তিনি একটা সামরিক বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। মোটামুটি ভাবে তোমরা যখন পরবর্তীকালে দেখবে যে সামরিক বাহিনীকে সব থেকে বেশি মানে গুরুত্ব দিয়েছিলেন কি, আমরা আলাউদ্দিন খলজি আমরা জানি, সেটা শুরুটাই হয়েছিল এই বলবনের হাত ধরে। তিনি একটা প্রথম স্টেবল একটা মোটামুটি সামরিক বাহিনী তৈরি করলেন, যার নাম দিলেন দেওয়ানি আর্টস। পরীক্ষায় এসছে দেওয়ানি আর্টস কি, আনসার হবে গ্রুপ অফ ট্রুপস, মানে হচ্ছে সেনাবাহিনী। আর একটা কি, তিনি গুপ্তচর হিসাবে এই বাড়িটা চালু করেছিলেন। এই গুপ্তচর ছিল না সম্রাটদের বা সুলতান যাই বলো, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এদেরকে বলা হতো আইস এন্ড ইয়ার্স অফ কিং বা সুলতানের, এই আর কি, মানে রাজা বা সুলতানের চক্ষু পর্দ ছিল এরাই। গোটা রাজ্যে বা সাম্রাজ্যে কি হচ্ছে, কারা বিদ্রোহ করছে, সমস্ত খবরই গুপ্তচররা এসে রাজাদের দিত। তোমরা গুপ্ত যুগেও পড়বে, ঠিক আছে, সেখানেও মানে দেখবে যে গুপ্তচরদের খুব গুরুত্বপূর্ণ একটা মানে পোস্ট হিসাবে মানা হতো। এখানেও কিন্তু তিনি এই বাড়ির পথটা চালু করলেন, স্পাই অর্থাৎ গুপ্তচর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মনে রাখতে হবে, পরীক্ষায় এসছে যে কে বাড়ির প্রথা মানে বাড়ির পথটা চালু করেছিলেন। আনসার হবে গিয়াসউদ্দিন বলবন। বলবন থেকে আর খুব বেশি কিছু করার নেই, অনেকগুলো তথ্যই আমি বলেছি, এই তথ্য কটা মনে রাখলেই হবে। দেখো, বলবনের পরে বুগরা খান সেই অর্থে কিছু মানে সিংহাসনে বসেননি। বলবনের একটা ছিল তো বললাম মোগল আক্রমণে মারাই গিয়েছিল। তো মেনলি বলবনের এর পরে যিনি মানে সিংহাসনে বসেছিল সে ছিল মানে বলবনের পুত্র মানে নাতি, তার নাম ছিল কাইকোবাদ। ঠিক আছে, কিন্তু ওই যে বললাম সেই সময় কোনো যোগ্য ইলামরি তুর্কি ছিল না। একদিকে তুর্কি নেই, যোগ্য তুর্কি নেই, আর অন্যদিকে হচ্ছে ভারতীয় মুসলিমরা জালালউদ্দিন খলজির নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করছে। ফলস্বরূপ কি হবে, ফলস্বরূপ 1290 সালে জালালউদ্দিন খলজি কিন্তু কাইকোবাদকে হত্যা করে দেবে। কাইকোবাদ হচ্ছে তোমার বলবনের নাতি, পৌত্র আর কি। সেই কাইকোবাদকে হত্যা করে তার শিশুপুত্র কায়ুরমাসকে বন্দি অবস্থায় সিংহাসনে বসিয়ে রিয়েল পাওয়ারটা নিজেদের হাতে নিয়ে নেবে। অপশনাল হিস্ট্রি যাদের আছে তাদের একটা প্রশ্ন আছে খলজি রিভলিউশন বা খলজি বিপ্লব বলে, এই ঘটনাটাই হচ্ছে খলজি বিপ্লব। যেক্ষেত্রে ভারতীয় মুসলিমরা তাহলে কি করলো, জালালউদ্দিন খলজির নেতৃত্বে প্রথমে কাইকোবাদকে মারলো, মেরে ইমিডিয়েট পাওয়ারটা নিল না, কায়ুরমাস মানে তার পুত্র কায়ুরমাসকে বসিয়ে তাকে বন্দি করে তারপরে সেই পাওয়ারটা নিজেদের হাতে নিল। মানে কায়ুরমাসকে কিছুদিন রাখলো জাস্ট ইমিডিয়েট, যাতে কোনো বিদ্রোহ না হয়। আস্তে আস্তে কায়ুরমাসকে ছড়িয়ে দিয়ে পুরো পাওয়ারটা নিজেরা হস্তগত করলো। এইভাবে তোমার যে খলজিরা ক্ষমতায় এলো, হিস্টোরিয়ানরা এটাকেই বলেছে খলজি রিভলিউশন বা খলজি বিপ্লব। বলবনস পলিসিস এন্ড অফ মামলুক, এই জায়গাটাই এখানে তোমার আছে। এই দেখো নাওরেজের কথা বলেছি,
নওরোজ তো তোমার আছেই। এই যে এই বলেছি মাওয়াটি আর তোমার এদের হচ্ছে দমন করেছিল, এটাও দেয়া আছে এখানে। আর ব্লাড অ্যান্ড আয়রন পলিসি যেটা বলছিলাম যে সপ্তম হেনরি মানে এটা তুলে, এই ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কিন্তু নিয়েছিল বলবন। তারপরে এখানে দেখো এই যে কাইকোবাদের ঘটনাটাও বলা আছে, কাইকোবাসের ঘটনাটাও বলা আছে। তো এটা একবার জাস্ট রিডিং করে নেবে, খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু বলবনের যেগুলো আমি ডাবল টিক বা ট্রিপল টিক দিয়েছি সেই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এইটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করে দেবো ক্লাস হয়ে গেলে, এই জায়গাগুলো একটু দেখে নেবে। আচ্ছা, এরপরে আসবে তোমার যেরকম আজকের লাস্ট মানে জিনিসটা তোমাদের বলবো, সেটা হলো খলজি। খলজি বলতে গেলেই প্রথম তো বললাম জালালউদ্দিন খলজি, এবং তারপরে আসবে আলাউদ্দিন খলজি। আচ্ছা, একটা জিনিস বলে দিই, সেটা তোমার এর মধ্যেও বলবো। আচ্ছা ঠিক আছে, পরে বলছি। তাহলে খলজি বংশের যদি কে ফাউন্ডার বলা হয়, তাহলে কিন্তু আমার আনসার হবে জালালউদ্দিন খলজি। ঠিক আছে, তিনি মোটামুটি ভাবে যেটা আমরা বলতে পারি 1290 সালে তিনি মোটামুটি ভাবে ক্ষমতায় এলেন। আলাউদ্দিন খলজি অ্যাকচুয়ালি ছিলেন জালালউদ্দিন খলজির জামাই। ঠিক আছে, মানে ভাইয়ের ছেলেও একাধারে, আবার একাধারে হচ্ছে জামাই। তো যেটা হয়েছিল সেটা হলো, যখন জালালউদ্দিন খলজি রাজত্বে ছিলেন তখন একটা ঘটনা ঘটেছিল। সেটা হলো, যে সমস্ত মঙ্গল আক্রমণ ঘটেছিল, বলবন যাদেরকে প্রতিহত করতে পারেনি, এই খলজি ডাইনেস্টি আসার পরে কিন্তু আস্তে আস্তে মঙ্গল আক্রমণগুলোকে ঠেকিয়ে দেওয়া হচ্ছিল, এবং বেশ কিছু মঙ্গলকে পরাজিত করে তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়েছিল। এই সমস্ত যারা ইসলাম ধর্মে দীক্ষিত মঙ্গল, তাদেরকে বলা হয়েছিল তোমরা মোটামুটি দিল্লির আশপাশে মানে হচ্ছে মানে বাস করো। সেই ছাড় বা পারমিশন তাদেরকে দেওয়া হয়েছিল, এবং এদের একটা নাম দেওয়া হয়েছিল, যেটাকে নিউ মুসলমান বা নব্য মুসলমান বলা হয়। ঠিক আছে, তো এই ইসলাম ধর্মে দীক্ষিত মোগলদেরই এই নব্য মুসলমান বলা হতো। পরবর্তীকালে আমরা জানি যে আলাউদ্দিন খলজি দেখলেন যে তার মনে হয়েছিল যে তার মধ্যে প্রচুর ক্ষমতা আছে, এবং জালালউদ্দিন খলজি ঠিকঠাক ভাবে সাম্রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। তাই তিনি জালালউদ্দিন খলজিকেও নিহত করেন, এবং ওই যে নব্য মুসলমান যাদের কথা বলছিলাম সেই মঙ্গলদেরও হত্যা করেন, কারণ তিনি বিশ্বাস করতেন না যে এরা যে কোনো মুহূর্তে আবার মানে বিদ্রোহ করতে পারে। তাই এই নব্য মুসলিম এবং জালালউদ্দিন খলজি এদের সবাইকে মেরে সিংহাসনে আলটিমেটলি বা তোমার এতে বসলো হচ্ছে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি যে টাইম পিরিয়ডটা আমরা মনে রাখবো 1296, এই ফার্স্ট ইনভেশন দেবগিরি। ঠিক আছে, এই দেখো তোমার এটা বলছিলাম যে মানে একাধারে জামাই ছিল আর একাধারে তোমার ছিল ভ্রাতুষ্পুত্র, মানে হচ্ছে নেফিউ যেটা। তো এই যে দেবগিরি লেখা আছে, এইখানে তোমার এই জালাউদ্দিন খলজি পাঠিয়েছিল মানে আলাউদ্দিন খলজিকে। এইটা সিগনিফিকেন্স হচ্ছে এইখানে গিয়েই না মানে যুদ্ধ করে আলাউদ্দিন খলজি ওই জিনিসটা রিয়েলাইজ করেছিল যে তার মধ্যে ক্ষমতাটা আছে একটা গোটা মানে সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং সিংহাসনে মানে মানে এতে বসার যে পাওয়ারটা আছে। এই ফার্স্ট রিয়েলাইজেশন এসেছিল ওই দেবগিরি অ্যাটাকের সময়, খুব সাকসেসফুলি হ্যান্ডেল করেছিল। আর এরপরে এই যে 1296, এটা খুব ইম্পর্টেন্ট। আলাউদ্দিন খলজির টাইম এরাটা আমরা অবশ্যই মনে রাখবো, 1296 থেকে 1316, এই 20 বছরের যে টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ডে আলাউদ্দিন খলজি অনেক কিছু করে গেছেন, 1296 থেকে 1316। এখানে তো দেখো যেটা বললাম, ওই মানে জালাউদ্দিন খলজিকে মেরে সিংহাসনে বসেছে, সেটাই বলা আছে। আচ্ছা, ফার্স্ট যে ইনফরমেশনটা দেওয়া আছে WBCS মেন্স এসে 2021 সম্মত 22-এ, রিয়েল নেম কি আলাউদ্দিন খলজির রিয়েল নেম কি? আনসার হবে আলী গুরসাস্প। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, রিয়েল নেম এসছে। দ্বিতীয় কথা হচ্ছে তিনি কি উপাধি নিয়েছিলেন? দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ই সানি, দুটোই মনে রাখতে হবে। সেকেন্ড আলেকজান্ডার বা সিকান্দার ই সানি উপাধি নিয়েছিলেন, পরীক্ষায় এসছে। এগুলো আলাউদ্দিন খলজির উপাধি। আলাউদ্দিন খলজির একটা বিখ্যাত ম্যাক্সিম এখানে দেওয়া আছে, এটা উক্তি, কিংশিপ নোস নো কিংশিপ, রাজার কোনো আত্মীয় নেই। এটা এখনো পর্যন্ত আসেনি, তবু আমি দিয়েছি, আসতে পারে এটা। ঠিক আছে, রাজার কোনো আত্মীয় নেই, এই উক্তিটা হচ্ছে আলাউদ্দিন খিলজি। আচ্ছা, তোমাদের কেউ বলতে পারবে, মোটামুটি ভাবে একটা হিন্টস দিচ্ছি, আকবর, হায়দার আলী আর আলাউদ্দিন খিলজির মধ্যে আর একটা কমন মিল আছে। আরেকজনের নাম বলছি, রঞ্জিত সিং। রঞ্জিত সিং, আলাউদ্দিন খিলজি, আকবর আর হায়দার আলী, এই চারজনের একটা কমন মিল আছে। কেউ কেউ বলতে পারবে? সবাই ইলিটারেট। একদম, এই চারজনই ছিল ইলিটারেট। এরা কিন্তু মানে সেই অর্থে পড়াশোনা ছিল না, অথচ দেখো এরা চারজনই হচ্ছে হিস্ট্রিতে মানে চারটে দিকপাল বলা যায়। সুতরাং সবসময় যে আমাদের মানে পড়াশোনাটাই স্কুল লেভেলের যে পড়াশোনা বা অক্ষর জ্ঞানী যে এটা নয়,
সেটা কিন্তু এরা কিন্তু বারবার প্রমাণ করে দিয়ে গেছে যে এদের মধ্যে কতটা দূরদর্শিতা ছিল, কতটা ক্ষমতা ছিল, মানে সেটা আমরা বারবারই দেখেছি। চারজনই নিরক্ষর ছিলেন। আচ্ছা, নর্থ ক্যাপিটাল, আচ্ছা এখানে দেওয়া আছে গুজরাট। হ্যাঁ, এই প্রশ্নটা এসছে, প্রথম কোন সুলতান গুজরাট জয় করেছিলেন? আনসার হচ্ছে আলাউদ্দিন খিলজি। সালটা এখানে দেয়া নেই, আমি লিখে দিই, এটা তোমার 1299, মানে সিংহাসনে বসার ঠিক 3 বছরের মাথায় 1299 হচ্ছে গুজরাট অ্যাটাক করে আলাউদ্দিন খিলজি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা, তাই আমার সালটা মনে আছে, অনেকদিন আগে পড়লো। এর কারণটা কি বলতো, আলাউদ্দিন খিলজির সাথে একটা বিখ্যাত লোক ছিল সেনাপতি, আমরা সবাই জানি, তার নাম হচ্ছে মালিক কাফুর, যাকে আমরা হাজার দিনারি বলেও চিনি। এই মালিক কাফুরকে প্রথম আলাউদ্দিন পেলেন কিন্তু এই গুজরাট আক্রমণ করার সময়, ঠিক আছে? সেই সময় যখন তিনি গুজরাট আক্রমণ করলেন, দেখো এখানে মানে লেখা আছে, তখন যে রুলার ছিলেন কর্ণদেব, ওনার ওখানেই তোমার মালিক কাফুর ছিলেন। মালিক কাফুর কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এবং দক্ষ একজন সেনাপতি, যেটা আলাউদ্দিন খিলজির চোখ এড়ায়নি। এটা মানে প্রতিভা নষ্ট হচ্ছিল বলা যায়। আলাউদ্দিন খিলজি নিয়ে এলেন মালিক কাফুরকে, এবং পরবর্তীকালে যখন দক্ষিণ ভারত অভিযান করবেন তখন মালিক কাফুর ছিল আলাউদ্দিন খিলজির মানে কি বলবো ডানার মাহাত সব আর কি, মানে মেন পুরো আলাউদ্দিন খিলজির মানে যে লড়াইটা মালিক কাফুরই করে দিয়েছিল। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, 1303 সালে চিতোর জয়, এখানে বিশাল গল্প আছে, আমাকে কেউ বলবে না এই মানে এই গল্প শুরু করলে শেষ করা যাবে না, ঠিক আছে? এই চিতোর ভিক্টরি নিয়ে মুভি হয়েছে, ঠিক আছে? আমরা শুধু এখান থেকে মনে রাখবো যে আলাউদ্দিন খিলজি কত সালে চিতোর জয় করেন, বললে আনসার হবে 1303। সেই সময় আমরা সবাই জানি পদ্মিনী যিনি চিতোরে গিয়েছিলেন তিনি হচ্ছে জবরব্রত পালন করে মারা গিয়েছিলেন, তাই তো? এবং সেই সময় মানে চিতোরের যিনি রানা ছিলেন তার নাম হচ্ছে রানা রতন সিং। শুধু এইটুকুই আমরা মনে রাখবো, এর বাইরে কোনো কন্ট্রোভার্সিতে আমরা ঢুকবো না। এখানে সত্যি জবরব্রত পালন করেছে কিনা, কিভাবে করেছে, এইসবে আমরা ঢুকবো না। 1303 সালে তাহলে এটা আলাউদ্দিনের চিতোর জয়। এটাও অতটা ইম্পর্টেন্ট নয়, দেখো দেখলে রিনেম দ্য সিটি ফিরোজাবাদ, জাস্ট আমি দিয়ে রেখেছি, অতটাও ইম্পর্টেন্ট নয়। আচ্ছা আচ্ছা, এই যে ঘটনাটা না, এই যে আলাউদ্দিন খিলজির চিতোর আক্রমণ এবং চিতোর জয়, মালিক মোহাম্মদ জাইসির একটি গ্রন্থ থেকে জানা যায়, তার নাম হচ্ছে পদ্মাবত কাব্য। এটা একটু মনে রাখবে, এই যে আলাউদ্দিন খিলজির এই যে জিনিসটা নিয়ে যে পদ্মাবত কাব্য মানে হয়েছিল, এটা লিখেছিলেন মালিক মোহাম্মদ জাইসি। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন এসছে। বেশ, আচ্ছা এরপরে সাউথ ইন্ডিয়ায় চলে গেছে, আর কিছু দেয়নি। আচ্ছা ঠিক আছে, এখানে একটা জিনিস বলতেই হবে, এখানে মিস হয়ে গেছে। সেটা হলো যে আমির খসরুর কথা। আমির খসরু আমরা সবাই জানি, যাকে বলা হতো প্যারোড অফ হিন্দুস্তান বা হিন্দুস্তানের তোতাবাকি, তাই তো? আমরা বাচ্চাবেলায় সবাই পড়েছি মানে ইতিহাসে। সেই আমির যে প্রশ্নটা আসে, আমির খসরু মূলত আলাউদ্দিন খিলজির সমসাময়িক হলেও কতজন সুলতানের সমসাময়িক ছিলেন, মানে কতগুলো সুলতানের মানে কোর্টে তার প্রেজেন্টেশন ছিল? আনসার হবে 7। আনসার হবে 7, ঠিক আছে? এইটা একটু আমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে এই কোশ্চেনটা কিন্তু সিজিএল ও অনেকবার এসছে যে আমির খসরু কতজনের কন্টেম্পোরারি ছিলেন। আচ্ছা, মোটামুটি যদি মানে বলা যায় তাহলে ওই তোমার বলবনের আমল থেকেই শুরু হয়েছিল, গিয়াসউদ্দিন বলবন টু তোমার মানে এতে গিয়ে তুগলক ডাইনেস্টিতে গিয়ে মোহাম্মদ বিন তুগলকের পরে গিয়াসউদ্দিন তুগলক পর্যন্ত, এই গোটা এরাটা জুড়েই উনি ছিলেন আমির খসরু। আমি একটু লিখে দিচ্ছি এখানে, আমির খসরু। আমির সম্ভবত এরকম একটা স্পেলিং দেখে আমির খসরুটাকে দেখে খুশারাও। তো ইনি কতজনের কন্টেম্পোরারি ছিলেন, কতজন সুলতানের? আনসার হয় 7। অনেক জায়গায় 8 থাকতে পারে, আমরা 7ই নেবো আনসার, ঠিক আছে? কারণ ম্যাক্সিমাম জায়গায় আনসারই 7 নেওয়া হয়। আচ্ছা, এটা হলো ফার্স্ট কথা। দ্বিতীয় কথা যদি বলি, আমির খসরু কোন বাদ্যযন্ত্র চালু করেছিলেন? এই প্রশ্নও তোমার এসএসসি বিভিন্ন পরীক্ষায় এসছে, ডব্লিউবিসিএস সম্ভবত একবার এসছে। হ্যাঁ বলো। বলছি আমির খসরু লাস্ট কার ওই রাজসভায় ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক, ঠিক আছে? ওকে। হ্যাঁ, তো যে আনসারটা আমরা নেব, আমির খসরু কোন যন্ত্র চালু করেছিলেন? আনসার হচ্ছে সেতার।
সেতার, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। আর একটা যন্ত্র যেটা চালু করেছিলেন বলে বহু জায়গায় লেখা আছে, সেটা তবলা। হ্যাঁ হ্যাঁ, সেটা আর তবলা, এই দুটো জিনিস আমরা মনে রাখবো যে কোন দুটো জিনিস তিনি ইন্ট্রোডিউস করেছিলেন। বহুবার পরীক্ষায় কিন্তু এসছে, এই কারণে আমরা এটা মনে রাখবো। কি কি বললাম? একটা হচ্ছে সেতার আর একটা হচ্ছে তবলা। বেশ, তারপরে নেক্সট যে জিনিসটা বলবো, তিনি দুটো রাগের সৃষ্টি করেছিলেন। এই দুটো রাগের কথাও আমাদের মনে রাখতে হবে, এটাও পরীক্ষায় এসছে। একটা হলো খেয়াল রাগ আর একটা হলো ইমন রাগ। এখন আমায় জিজ্ঞেস করবো না কিন্তু যে কোন রাগে কি হয়, আমি অত কিছু জানি না, ঠিক আছে। মোটামুটি ভাবে আমি যেটা একটু জানি সেটা হলো খেয়াল রাগ গাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই, আর ইমন সম্ভবত সন্ধ্যা বা রাতের দিকে গাওয়া হয়, মানে মূলত সন্ধ্যার টাইম। তো খেয়াল আর ইমন রাগের স্রষ্টা হিসেবে আমরা মনে রাখবো আমির খসরু। আমির খসরুকে একটু লিখে রাখি এখানে। সিতার আর তবলা এই দুটো ইনস্ট্রুমেন্ট কিন্তু উনি ইন্ট্রোডিউস করেছিলেন। সিতার আর স্যার তবলা। আমির খসরুর পয়েন্ট তো আছে ওখানে, ওখানে লিখলে স্যার ভালো হতো। আচ্ছা আচ্ছা, ওখানে মানে মানে ঠিক আছে ঠিক আছে, দেখছি দেখছি। আচ্ছা ঠিক আছে, মানে একটু বুঝে নেবে তোমরা, আমির খসরু দিয়েই তো লিখছি, লিখে ফেলেছি, এখন একটু মানে মানে করে বুঝে নেবে। আমির খসরু 7 জনের কন্টেম্পোরারি ছিল, আর তিনি সিতার আর তবলা এই দুটো হচ্ছে ইন্ট্রোডিউস করেছিলেন। স্যার দ্বিতীয় রাগটা কি বলেন? ইমন? খেয়াল আর ইমন দুটো রাগ। ইমনের মানে স্পেলিংটা কি? ইমন মানে তুমি IMAN, ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইমন আর খেয়াল, এই দুটো মানে পরীক্ষায় এসছে কিন্তু, সেই কারণে একটু বলে রাখলাম, এই দুটো তিনি মানে ইন্ট্রোডিউস করেছিলেন। ইমনের কোনো পার্টিকুলার স্পেলিং বলা যায়, অনেক জায়গায় EMAN ও আছে, ঠিক আছে, EMAN আছে মোটামুটি, ইমেন ইমন আই দিয়ে আছে, EMAN দিয়েও আছে। তো ওরকম ভাবে মানে 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 অ্যাকচুয়ালি যেটা হয়ে গেল একটা নাম, মানে কোন রাগ, তাই মানে বানানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে। আর খেয়াল তো তোমরা সবাই জানো। তো এই দুটো রাগ আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এরপরে আমি যেটা চলে আসবো সেটা হলো আলাউদ্দিন খলজির সাউথ ইন্ডিয়া অভিযান। এটা কিন্তু আমাদের একটু ভালো করে জানতে হবে। সাউথ ইন্ডিয়াতে আলাউদ্দিন খিলজি যখন গেলেন মালিক কাফুরকে নিয়ে, 4টে জায়গা মেইনলি দখল করেছিলেন। এই 4টে জায়গার নাম পরীক্ষায় আসে। একটা হলো দেবগিরি, একটা দারসমুদ্র, একটা মাদুরাই আর একটা ওরাংগল, ঠিক আছে। এই 4টে জায়গা, দেবগিরি, ওরাঙ্গল, এখানে দারসমুদ্র আছে তো, হ্যাঁ, আর হচ্ছে মাদুরাই। এইবার এখানে দেখো কোন রুলারকে পরাজিত করেছিল সেটা কিন্তু দেয়া আছে। যখন তিনি দেবগিরি গেলেন, তখন দেবগিরির যিনি রাজা তার নাম ছিল রামচন্দ্র যাদব। যাদব বংশের রাজা রামচন্দ্র যাদব, এই নামটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এই নামটা পরীক্ষায় এসছে, রামচন্দ্র যাদব। নেক্সট তিনি কোথায় গেলেন? দেবগিরির পরে তিনি গেলেন ওরাঙ্গল। এখানে তোমার যিনি রুলার ছিলেন তার নাম হলো দ্বিতীয় প্রতাপরুদ্র দেব। দ্বিতীয় প্রতাপরুদ্র দেব, এখানে দেয়া আছে কি দেখি, হ্যাঁ এই প্রতাপরুদ্র দেব সেকেন্ড, এটাও আমাদের মনে রাখতে হবে। ওয়ারাঙ্গলের বর্তমান মানে জায়গাটা কিন্তু একটু মনে রাখো, তেলেঙ্গানা এটা, ঠিক আছে। এখানে কাকাতিয়া ডাইনেস্টি তখন হচ্ছে রাজত্ব করত। এই কাকাতিয়া ডাইনেস্টির রুলার ছিলেন প্রতাপরুদ্র দেব। এখনো পর্যন্ত পরীক্ষায় নামটা আসেনি, কিন্তু যেহেতু রামচন্দ্র দেব চলে এসছে তাই এই নামটা আমি লিখে দিয়েছি, দিলেও দিয়ে দিতে পারে প্রতাপরুদ্র দেব। আচ্ছা, এরপরে আমরা মানে চলে যাচ্ছি তোমার মাদুরাই। মাদুরাই মাদুরাইয়ের যিনি ছিলেন তিনি হলেন বীর পান্ড এবং সুন্দর পান্ড। হ্যাঁ, দুটো নামই আছে। বীর পান্ড আর সুন্দর পান্ড সেই সময় রুলিং করছিল। এদেরকে পরাজিত করে আলাউদ্দিন খিলজি মাদুরাইটা দখল করে নেন, ঠিক আছে। আর লাস্ট যেটা বাদ থাকলো সেটা হলো দেবগিরি হলো, ওরাঙ্গল হলো দারসমুদ্র। দারসমুদ্র, এই দারসমুদ্রে যখন তিনি গেলেন তখন এখানে ওয়াসাল ডাইনেস্টি হচ্ছে করছিল, রুলিং করছিল। এর রুলার ছিলেন, এখানে দেখো দেয়া আছে, বীরবল্লাল থার্ড বা তৃতীয় বীরবল্লাল। এটাও এখনো পর্যন্ত পরীক্ষায় আসেনি। এই 4টার মধ্যে অ্যাকচুয়ালি রামচন্দ্র দেবটাই শুধু এসছে, তো ওই সবগুলো আমি দিয়ে দিয়েছি, একটু দেখে রাখবে যদি পরীক্ষায় আসে। দেবগিরি বললে তখন মানে রুলার ছিল রামচন্দ্র দেব, ওয়ারাঙ্গল বলতে থার্ড প্রতাপরুদ্র দেব, দারসমুদ্র বললে তৃতীয় বীরবল্লাল, আর মাদুরাই বললে বীর পান্ডব এবং সুন্দর পান্ডব। এই নামগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, কারণ দিচ্ছে আর কি করা যাবে বলো, নাম মনে রাখার তো কোনো শর্টকাট নেই, তো মানতে মনে রাখতে হবে। আচ্ছা, আলাউদ্দিন খিলজি সম্পর্কে এবার যদি আমি বলতে চাই,
মার্কেট কন্ট্রোল পলিসি তো বলতেই হবে, মিলিটারি রিফর্ম, আর্কিটেকচার। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই যে আলাউদ্দিন খিলজি অলরেডি বলেছি তার একটা বিখ্যাত উক্তি, রাজার কোনো আত্মীয় নেই। আর একটা জিনিস আমাকে জানতে হবে, দিল্লির উপকূলে তোমার সিরি বলে একটা জায়গা ছিল, এই সিরিটা ছিল আলাউদ্দিন খিলজির মেন মানে খুব প্রিয় একটা জায়গা, তিনি পুরো রাজধানীটাই এখানটায় তুলে নিয়ে এসেছিলেন। তাহলে প্রথমে আমাদের কি ছিল, যখন প্রথম কুতুবউদ্দিন আইবকের হাত ধরে হলো তখন তোমার রাজধানী ছিল অবশ্যই এটা, তারপরে লাহোর। অবশ্যই লাহোর। তারপরে তোমার ইলতুৎমিশ কি করলো, লাহোর থেকে রাজধানীটা দিল্লিতে নিয়ে এলো। আর এই দিল্লিতেই মূলত কিন্তু আলাউদ্দিন খলজির এতে মানে সিরি বলে একটা জায়গা পরীক্ষায় বহুবার এসছে, এই সিরি ছিল আলাউদ্দিন খলজির খুব প্রিয় জায়গা, সেটা দিল্লির কাছাকাছি। এই সিরিতে তিনি তার রাজধানীটা স্থানান্তরিত করেছিলেন। আচ্ছা, হাজার সিদ্ধ হাজার মানে আলাউদ্দিন খলজি কি কি জিনিস তৈরি করেছিলেন বললে প্রথমেই দেখো, এই যে এই সিঁড়ির মানে যে নগরীটা, এটা তিনি তৈরি করেছিলেন। এছাড়াও যে পরীক্ষায় এসছে আলাই দরওয়াজা, আলাই মিনার, হাজার সেতুন, তিনটেই পরীক্ষায় এসছে। আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন, আলাই মিনার কে, আর হাজার সেতুন কে? ঠিক আছে, এই সবগুলোই একটু মনে রাখতে হবে, এই সবগুলো মানে করেছিলেন আমাদের আলাউদ্দিন খিলজি। আচ্ছা, মার্কেট কন্ট্রোল পলিসি। মার্কেট কন্ট্রোল পলিসি বলতে গেলে দেখো এখানে সরাই নামক এক প্রকার বাজার তিনি চালু করেছিলেন, লেখা আছে শাহানাই মান্ডি। শাহানাই মান্ডির কথাও বলা আছে, দেয়ানি রিয়াসতটা দেখছি পরে দেয়া আছে। আচ্ছা, এখান থেকে মেন যে প্রশ্নটা পরীক্ষায় আসে বা বোঝার জায়গা, তিনি এই মার্কেট কন্ট্রোলটা করতে গেলেন কেন? চারটে যদি আমি অপশন দিয়ে দিই, একটা হলো ফার্স্ট অপশন দিচ্ছি সাধারণ মানুষ যাতে কম দামে জিনিসপত্র পায় তার জন্য, দ্বিতীয় কথা হলো সেনাবাহিনীর সুবিধার জন্য, 3 নম্বর কথা হলো মানে বৈদেশিক আক্রমণ প্রতিহত করার জন্য, আর 4 নম্বর হলো তার শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য। বলো তো কি আনসার হবে? সেনাবাহিনী। একদম, তার একমাত্র লক্ষ্য ছিল সেনাবাহিনী। আলাউদ্দিন খলজি প্রথম যিনি হচ্ছে একটা বিশাল সেনাবাহিনী তৈরি করেছিলেন এবং ডিরেক্টলি কোষাগার থেকে তিনি হচ্ছে তাদেরকে পে করতেন। এই প্রশ্নটাও আসে যে কোন সুলতানের আমলে সবচেয়ে বড় সেনাবাহিনী গঠন করা হয়েছিল যেখানে ডিরেক্ট পে করা হতো রাজকোষ থেকে? আনসার হয় আলাউদ্দিন খিলজি। তাই সেনাবাহিনীটা ছিল তার কাছে খুব হেডেক একটা, যে ঠিকঠাক ভাবে এটাকে মেনটেন করতে হবে, এবং সেনাবাহিনীকে তিনি যা বেতন দিতেন সত্যি কথা বলতে সেই টাকায় পুরোপুরি ভাবে সচ্ছল ভাবে চলা সম্ভব নয়, তাই তাদেরই সুবিধা করে দিতে মূলত তার এই মার্কেট কন্ট্রোল পলিসি, যেখানে তিনি এসেনশিয়াল কমোডিটি বা নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ছিল সেইগুলো যাতে একটা নির্দিষ্ট দামের মধ্যে পাওয়া যায় তার ব্যবস্থা করে দিয়েছিল। এবং এখানে তিনি দুরকম কর্মচারী রাখতেন, একটাকে বলতো শাহানাই মান্ডি আর একটা হলো দেয়ানি রিয়াসত। দেয়ানি রিয়াসত কি করতো বলতো, এই বাজারটাকে পুরোপুরি ঠিকঠাক ভাবে দেখভাল করতো, যে মানে কারা কারা আছে, তাদের কি কি দাম দেয়া হয়েছে, সেই দামে তারা জিনিস দিচ্ছে কিনা, এই পুরো জিনিসটা দেখতে হচ্ছে দেয়ানি রিয়াসত। সাহারাই মান্ডি তাকে সাহায্য করত, এবং যদি কেউ ওই নিয়মের বিরুদ্ধে যেত মানে 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 সেই সময় জিতলে বেঁধে দিয়েছিল মানে দামগুলো, মানে এখন যেমন মুদ্রা, সেই সময় জিতলে, তো সেই সময় সেই রেটের যদি বেশি কেউ নিত তাহলে তাকে কিন্তু শাস্তি দিত। এই শাস্তি দেওয়ার কাজটা করতো শাহানাই মান্ডি। তো এই ছিল দুই ধরনের কর্মচারী, দেয়ানি রিয়াসত আর শাহানাই মান্ডি, এরাই হচ্ছে মেন হচ্ছে আলাউদ্দিনের মার্কেট কন্ট্রোল মেকানিজমটাকে দেখভাল করতো। আচ্ছা, এরপরে যেটা বলতে হবে তোমাদের মিলিটারি রিফর্মটা তো বললাম, যে দেখো স্ট্যান্ডিং আর্মি ইন্ট্রোডিউসড, হ্যাঁ ইকতা সিস্টেম, এইটা তো আমাদের জানতে হবে। বল তোমার ইলতুৎমিশ দুটো চালু করে দিয়ে চলে গেছিল, একটা ছিল মানে খুব ভালো জিনিস, মানে খুব ইম্পর্টেন্ট জিনিস, একটু মন দিয়ে শোনো। ইলতুৎমিশ ইকতা চালু করেছিল, ইলতুৎমিশই 40 চক্র চালু করেছিল। ইকতাটা কে অ্যাবলিশ করলো? বলবন। এই সরি, 40 চক্রটা কে অ্যাবলিশ করলো? বলবন। আর ইকতাটা যদি বলে কে অ্যাবলিশ করলো তাহলে আনসার হবে আলাউদ্দিন খিলজি। দুটোই কিন্তু চালু করে দিয়ে গেছিল আমাদের ইলতুৎমিশ। ঠিক আছে, এই জায়গাটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আলাউদ্দিন খলজি ইকতা ব্যবস্থা তুলে দিলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন ইকতা প্রথার হাত ধরে দুর্নীতি বাড়ছে, ইকতা দ্বারা স্বেচ্ছাচারী হয়ে উঠছে, প্রজাদের উপর অকারণে অত্যাচার করছে, সুলতানকে ট্যাক্স কম দিচ্ছে, এই কারণে তিনি এটা তুলে দিলেন। দ্বিতীয় কথা, যিনি এই প্রশ্নটাও এসছে, দাগ আর হুলিয়া। দাগ আর হুলিয়া ঘোড়া চিহ্নিতকরণ করেছিলেন, কি কি টাইপের ঘোড়া আছে, কোন ঘোড়া শক্তিশালী, যুদ্ধের সময় কোন ঘোড়াকে বেশি ব্যবহার করা যাবে, এইভাবে তিনি ঘোড়া চিহ্নিতকরণ বা কার বা কোন ইকতাদারের মানে কার নিয়ন্ত্রণে কত ঘোড়া আছে, এই সমস্ত জিনিসটাকেই তিনি দাগ প্রথার মাধ্যমে চালু করেছিলেন। মানে ঘোড়াদের ডিটেইলিংস ওখানে পাওয়া যাবে।
ঠিক আছে, কার কত ঘোড়া, কোন ঘোড়া স্ট্রং, সবকিছু। আর হুলিয়া হচ্ছে তোমাদের সৈন্যের বিবরণ, যেটাকে বলা হয়। এই হুলিয়াকে অনেক সময় চেহারা বলে একটা শব্দ থাকে, অনেক সময় হুলিয়া অপশনে থাকে না, চেহারা, হুলিয়া বা চেহারা। এই জিনিসটা হচ্ছে তিনি সৈন্যদের বিবরণ, মানে তার কি কি সৈন্য আছে, কত প্রকার সৈন্য আছে, তাদের কি ডিভিশন, এই পুরো জিনিসটা তিনি এই সিস্টেমের আওতায় এনেছিলেন। হুলিয়া বা চেহারা সিস্টেমের সাহায্যে তার পুরো সৈন্যদলের বিবরণ তার কাছে থাকতো। তো এই টার্ম দুটো আমরা একটা মানে একটু আমাদের মনে রাখতে হবে। দাগ কার সাথে রিলেটেড? হর্সের সাথে। আর হুলিয়া বা চেহারা কার সাথে রিলেটেড? সোলজার্স এর সাথে। এই প্রশ্ন কিন্তু আমাদের এসছে পরীক্ষায়। ঠিক আছে, আলাউদ্দিন খিলজি গেল। আচ্ছা, এরপরে আর সেরকম কিছু নেই। এরপরে হ্যাঁ, এরপরে মানে মোটামুটি ক্লাসটা শেষের দিকে আজকে। আচ্ছা, আমাকে একজন বলছিল না, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, মঙ্গল এইখানে তোমার দেয়া আছে, দেখো, ইন্ট্রোডিউস সিতার। ঠিক আছে, এইখানে একটু দেয়া আছে বোধহয়, এই সব সব পয়েন্টে দেয়া আছে। আলাউদ্দিন খলজি ইলিটারেট ছিল, দেয়া আছে। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু এসছে যে কোন সুলতানের আমলে সবচেয়ে বেশিবার মঙ্গল আক্রমণ হয়েছিল, সেটা আনসার হবে আলাউদ্দিন খিলজি। যদি বলে কে, কোন সুলতান সাকসেসফুলি মঙ্গল আক্রমণ প্রতিহত করতে পেরেছিল, সেটারও আনসার হবে আলাউদ্দিন খিলজি। আর এই দেখো তোমার এই আমির খুসরো সম্পর্কে খুব বড় করে একটাই দেয়া আছে মোটামুটি, দেখো, প্যারোড অফ হিন্দুস্তান বলা আছে। আচ্ছা, সুফিসেন্ট নিজামুদ্দিন আউলিয়া শিষ্য ছিল, সেটা বলা আছে। হ্যাঁ, একটা জিনিস তো আমি মিস করে গেছিলাম, খুব ভালো হয়েছে এখানে দেয়া আছে, সেটা হলো তার লেখা রচিত গ্রন্থের নাম। তারিখ-ই আলাই আছে, তারিখ-ই আলাই তো সবচেয়ে বেশিবার পরীক্ষায় এসছে। ঠিক আছে, তো ওই গ্রন্থটা উনি হচ্ছে লিখেছিলেন, তার একটা নাম হচ্ছে আমরা সবাই জানি খাজাইন উল ফুতুয়া। এই খাজাইন উল ফতুয়ারই আর একটা নাম হচ্ছে তারিখ-ই-আলাই। স্পেলিং একটু ভুলভাল হতে পারে, প্রপার নাম স্পেলিং একটু দেখে নেবে, মোটামুটি উচ্চারণ হচ্ছে তারিখ-ই-আলাই। মানে অনেক সময় খাজাইন উল ফতুয়া অপশনে থাকে না, তারিখ-ই-আলাই দিয়ে বলে, এটা কার লেখা? আনসার হবে আমির খসরু। এটাই হলো সবচেয়ে বেশিবার আসা পরীক্ষায় প্রশ্ন, আমির খসরু থেকে। আর দেখো, এখানে যেটা বলেছিলাম সিতার আছে, এখানেই লিখে দিয়ে একবার। সিতারের সাথে তিনি তবলাও ইন্ট্রোডিউস করেছিলেন রাগের মধ্যে। মানে জিজ্ঞেস করছিল ইমন স্পেলিং, IMAN, ইমন, এই রাগটা তিনি হচ্ছে সৃষ্টি করেছিলেন। এছাড়া খেয়াল রাগও তারই সৃষ্টি করা। বেশ, তো মোটামুটি ভাবে বলতে পারি যে সুলতানি তোমাদের এখানে যা পড়ানো হলো, এর বাইরে তো কোনো প্রশ্ন আসবেই না এখনো পর্যন্ত। আমি অনেক ডিটেইলসে গল্পের ছলে অনেক কিছু বলে দিয়েছি একটু বোঝার সুবিধার জন্য, কিন্তু আমি যেগুলো ডাবল টিক করেছি এখানে, সেই জায়গাগুলো থেকেই কিন্তু প্রশ্ন এসছে। শুধু কেউ যদি ওই জায়গাগুলো পড়ে তাহলে সে পরীক্ষায় নাম্বার পাবে, কোনো অসুবিধা নেই। আর লাস্টে বলতে গেলে দেখো, আলাউদ্দিন খলজির পরে সেই অর্থে কোনো দক্ষ শাসক ছিলেন না। মানে স্বাভাবিকভাবে যা হয়, একটা স্ট্রং রুলারের পরে সচরাচর স্ট্রং রুলাররা তৈরি হয় না, একটু গ্যাপ পড়ে যায়। মুবারক শাহ খলজি ছিলেন আলাউদ্দিন খলজির পুত্র, তিনি নিজেকে খলিফা বলে প্রচার করতেন, খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়। খসরু শাহ তাকে হত্যা করেন। এই খসরু শাহ ছিলেন জন্মসূত্রে শূদ্র, এটা একটু মনে রাখো, ঠিক আছে, এখানে দেয়া আছে হিন্দু বাই বার্থ। হ্যাঁ, এই যে হিন্দু বাই বার্থ আছে, উনি ছিলেন জন্মসূত্রে, মানে হিন্দুদের মধ্যে শূদ্র ছিলেন। পরবর্তীকালে উনি মানে হচ্ছে মুসলিমে কনভার্ট হয়েছিলেন। আর তারপরে গিয়াসুদ্দিন তুগলক, মানে ওনাকে মেরে তুগলক ডাইনেস্টি স্টার্ট করবে। নেক্সট দিন আমরা এই তুগলক ডাইনেস্টি দিয়ে হচ্ছে স্টার্ট করব। এই খসরু শাহ ছিলেন মোটামুটি খলজি বংশের শেষ সুলতান, যাকে মেরে আমাদের গিয়াসুদ্দিন তুগলক তুগলক বংশ স্টার্ট করবে। পরদিন আমরা পড়বো গিয়াসুদ্দিন তুগলক, এবং তারপরে মোহাম্মদ বিন তুগলক, তারপরে আমাদের আসবে তোমাদের এ হ্যাঁ গিয়াসুদ্দিন তুগলক, এবং আস্তে আস্তে আমরা মানে মুঘলের দিকে ঢুকবো। এরপরে তোমাদের সৈয়দ বংশ, লোদি বংশ, তারপরেই মুঘল। একটা কথা লাস্টে একটু বলে দিই, ওই যে দেখো, অ্যাকচুয়ালি স্থায়ী এটা সূচনা হলো, মনে আছে এখন শুরুতে বলেছিলাম তরাইনের দ্বিতীয় যুদ্ধ দিয়ে। ওই সময় না, ওই তোমার জয়চাঁদ বলে একজন ছিল, উনি কিন্তু না মোহাম্মদ ঘুরিকে সাহায্য করেছিলেন পৃথ্বীরাজ চৌহানের এগেইনস্টে। কিন্তু ভাগ্যের এমনই নির্মম পরিহাস, উনি বুঝে মানে গিয়েছিলেন পরবর্তীকালে যে মোহাম্মদ ঘুরি মানে ওনাকে করবেন আর কি। সেই কারণে মোহাম্মদ ঘুরির এগেনস্টে উনি পরবর্তীকালে যুদ্ধ করবেন, কিন্তু মোহাম্মদ ঘুরির কাছে উনি হেরে যাবেন। 1192 তরাইনের দ্বিতীয় যুদ্ধের পরে উনি আরেকবার চেষ্টা করবেন মোহাম্মদ ঘুরির এগেনস্টে যাওয়ার, কিন্তু ব্যাটেল অফ চান্দোয়া যেখানে, কিন্তু উনি হেরে যাবেন। ঠিক আছে, তো এটাই হয়, মানে হিস্ট্রি রিপিট ইটসেলফ বলে। পরবর্তীকালে যখন তোমরা মুঘল পড়বে,
তখনও দেখবে যে দৌলত খাঁ লোদি এবং আলম খাঁ লোদি মানে তোমার হচ্ছে বাবরকে আমন্ত্রণ জানাবে ইব্রাহিম লোদির এগেনস্টে যুদ্ধ করার জন্য, এবং ওদের সাহায্য নিয়ে বাবর আসবে এবং কামানের ব্যবহার করে ইব্রাহিম লোদিকে মানে পরাস্ত করবে। পরবর্তীকালে এই দৌলত খাঁ লোদি এবং ইব্রাহিম খাঁ লোদি ওরা আবার মানে হচ্ছে বুঝতে পারবে সিদ্ধান্তটা ভুল হয়ে গেছে, বাবরের এগেনস্টে লড়াই করবে কিন্তু আর পারবে না, বাবরের কাছে হেরে যাবে। তো অনেক সময় এটা মনে হয়েছে যে শত্রুপক্ষকে বোধহয় ডাকি আমার সাময়িকভাবে সুবিধা হবে, কিন্তু পরবর্তীকালে বারে বারে সেটা ভুল বলে প্রমাণিত হয়েছে। ইংরেজরাও যখন এসছে এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়ে আমাদের একটার পর একটা রাজ্য জয় করতে করতে গেছে। তো এই ছিল তোমাদের আজকের মোটামুটি ক্লাস। হিস্ট্রিতে তোমাদের প্রিয়তোষ স্যার পড়াচ্ছেন, খুব ভালো পড়াচ্ছেন। আমি প্রিয়তোষ স্যারের অ্যাবসেন্সে একটু তোমাদের মিডিয়েভালটা এগিয়ে দিলাম। স্যারের সম্ভবত যেটা বললাম, আর একটা সপ্তাহে একটু অসুবিধা হবে, ব্যারাকপুরে আছে, নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, তারপর থেকে উনি তোমাদের ক্লাস নেবে। আজকের এই যে পিডিএফটা তোমার অ্যানোটেশন পিডিএফটা, এটা আমি শেয়ার করে দেবো গ্রুপে। এখান থেকে আমি বেশ কিছু এমসিকিউ আমি রেডি করেছি, আজকেই তোমাদের আমি প্রোভাইড করব। তোমরা সেই এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে। সেখান থেকে যার যা কোয়ারি আসবে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে পারো, প্রিয়তোষ স্যারকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। মানে মোটামুটি নেক্সট মানে হিস্ট্রি ক্লাস যদি আমি নিই তাহলে অবশ্যই আমি তোমাদের সেই কোয়ারিজ গুলোর আনসার দেবো, ঠিক আছে? তো কারোর যদি কোনো প্রশ্ন আছে কি বলো, নাহলে আমি তাহলে এখানে আজকে স্যার করবো। স্যার স্যার বলছিলাম কি যে এই যে এখন যে স্যার এই যে এই টার্ম গুলো ইউজ হয় না, সরাইখানা, তারপরে ওই যে মান্ডি যেটা বললেন, ওইটা তো এখনো ইউজ হয়। ওই যে বাজারের যে সবজি বাজার বা যে বাজারগুলোতে যে ইউজ হয় মান্ডি, ওগুলো কি মানে ইয়াসিনুদ্দিন খুলজির ইন্ট্রোডিউস করা টার্ম গুলো কি এখনো চলছে? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু জায়গায় চলছে, ওই জিনিসগুলো তো রয়ে গেছে। একবার একটা জিনিস ইন্ট্রোডিউস হলে না তার রেস তো রয়ে যায়, হয়তো কিছু কিছু জায়গা থেকে সেগুলো হারিয়ে যায়, বাট বহু জায়গায় সেগুলো থেকে যায় আর কি। সাহানাই অ্যাকচুয়ালি মান্ডি, সেটা সেগুলো আরবি, তো আমাদের অপভ্রংশ হয়ে আরবিও ঢুকেছে। একদম একদম সেটাই, অপভ্রংশের হয়েও খানিকটা থেকে গেছে আমাদের এই জিনিসগুলো। প্রচুর শব্দ মানে বাইরের ল্যাঙ্গুয়েজ থেকে এসছে, কিন্তু আমরা সেগুলো অনেক সময় না জেনে আমাদের ল্যাঙ্গুয়েজ ভেবে ইউজ করি, সেগুলো বাইরে থেকে আসা জিনিস। আজকের আমি তোমাদের বলো। স্যার বলছি কি যে স্যার ওই গুর্জারা পাতিহারা ওদের গুলো কি পড়তে হবে না স্যার? কোনটা কোনটা আরেকবার বলো। গুর্জারা পাতিহারা না না, গুর্জারা পাতিহারা বংশ, রাষ্ট্রকূট আর পাল ওগুলো বংশ, তো এগুলো সাউথ পড়তে হবে না? ইন্ডিয়ান। না না, ওগুলো তো সাউথ ইন্ডিয়া, আমি তো শুরুতে বললাম সাউথ ইন্ডিয়ানটা আমরা পরে পড়াবো, কারণ সাউথ ইন্ডিয়া থেকে খুব কম প্রশ্ন আসে। একমাত্র আসে কোন যুদ্ধ কার মধ্যে হয়েছিল, কি কি উপাধি নিয়েছিল, সঙ্গম লিটারেচার থেকে প্রশ্ন আসে, আর আসে আর্কিটেকচার থেকে। সেইগুলো আমরা পড়িয়ে দেবো শেষে, ঠিক আছে? সাউথ ইন্ডিয়া নিয়ে চিন্তা করার দরকার নেই, আমাদের স্যার এটা ওই বানানো আছে। মানে একটা স্যার ওই জায়গাগুলো না স্যার টাইম লাইনটা না বুঝতে একটু প্রবলেম হয়। মানে মানে এই যে অনেক সময় স্যার কন্টেম্পোরারি ওই টাইমে কে ছিল সাউথ, এরকম কোশ্চেন যদি কোনো একটা দুটো দিয়ে দেয় তখন কিন্তু স্যার ওটা বুঝতে খুব প্রবলেম হয়, ওই জন্য আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমি মানে আমরা তো সাউথ ইন্ডিয়া পড়াবো না এটা বলছি না, আমরা অবশ্যই পড়াবো, তখন বলে দেবো। আমি বলছি মেন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? সে তো হ্যাঁ স্যার, হর্ষবর্ধনের মানে সময় মানে হ্যাঁ, তোমার তো হর্ষবর্ধনের মানে সময় দ্বিতীয় ওইটাই বলছি পুলকেশীর স্যার, মানে একটু যদি মেনশন করে দেন যখন পড়াবেন যে ওইটার অবশ্যই মানে মেনশন করে কন্টেম্পোরারি দেবো, কে ছিল নর্থ ইন্ডিয়া, ওটা একটু বলে দিন অবশ্যই স্যার। হ্যাঁ মেনশন করে দেবো। পাল সিং যখন পড়াবো তখনও ঠিক যেমন আছে মেনশন স্যার। হ্যাঁ করবো, যখন হর্ষবর্ধন পড়াবো ব্যাটেল অফ নর্মদা দ্বিতীয় পুলকেশী অবশ্যই মেনশন করবো আমরা, ঠিক আছে? ওগুলো চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, তোমরা একটু জানাও, যেহেতু আমি তোমাদের হিস্ট্রি প্রথম পড়ালাম। হ্যাঁ বলো। স্যার ওই জালালউদ্দিন খলজি যখন ওই যে নিউ মুসলিমস ওটা যখন করেছিল মঙ্গলসদের, স্যার তার আগে তাহলে মঙ্গলসদের রিলিজিয়ান্স বলে কিছু কি ছিল না নাকি? না না, ওদের তো আলাদা রিলিজিয়ান ছিল, মানে ওদের তো মুসলিমে কনভার্ট করে দিল না। দে আর দ্য ওয়ার্শিপ অফ স্কাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বাট কোনো পার্টিকুলার মানে হিন্দু মুসলিম এরকম কিছু ছিল না, তখন হচ্ছে কনভার্ট করে দিল ওদেরকে। ওরা অ্যাকচুয়ালি চায়না থেকে বিলং করে, তার জন্য ওখানে মানে প্রকৃতিকে পুজো করা হয় আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলারিজম তো তাই। যেমন ধরি তোমাদের মানে এইগুলো একটু মনে রাখো, যেমন ধরো এই সবুক্তগিন বা তোমার যেটা বললাম মাহমুদ, এরা কিন্তু ছিল তুর্কি। আবার যখন তোমাদের বাবর পড়াবো দেখবে, এক মিনিট ধরে এটা দাগ হয়ে গেল একটা, যখন বাবর পড়াবো তখন হচ্ছে দেখবে বাবরকে অ্যাকচুয়ালি কি বললো তুমি, বাবরকে তো অ্যাকচুয়ালি পুরো তুর্কি বলা যাবে না, মঙ্গল তুর্কি বলতে হবে, ঠিক আছে? মঙ্গল অরিজিন, মানে মায়ের দিক স্যার থেকে হচ্ছে চেঙ্গিস খান। ইলবাড়ি তুর্কি ওই ব্যাপারটা একবার বলুন, ইলবাড়ি তুর্কি ব্যাপারটা বললেন ওটা কিছু, ওটা না, মানে ওটা তুর্কিদের একটা জাস্ট ভাগ, ওটা মানে কিছু নয় আলাদা করে, ঠিক আছে?
আর ওটা কিছু নয়, আলাদা করে তোমরা যখন বাবর পড়বে তখন হচ্ছে দেখবে যে বাবরকে অ্যাকচুয়ালি তোমাদের না তুর্কি বলবে, না হচ্ছে বলবে মঙ্গল। মঙ্গল তুর্কি অরিজিন বলা হয়, কারণ মায়ের দিক থেকে চেঙ্গিস খান আর বাবার দিক থেকে হচ্ছে তৈমুর লং। তো তৈমুর লং ছিলেন হচ্ছে তোমার হচ্ছে মঙ্গল তুর্কি, ঠিক আছে। আর মায়ের দিক থেকে চেঙ্গিস খান হচ্ছে মঙ্গল। তো সেই অর্থে দেখবে ওই ওই জন্য বাবরের আত্মজীবনী দেখবে চাকরি তুর্কি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, পরবর্তীকালে সেটাকে ট্রান্সলেট করা হয়েছে। আবার মানে মানে সবসময় এদের উপর দেখবে একটা পার্সি প্রভাব আছে, মুঘলদের কোড ল্যাঙ্গুয়েজ ছিল পার্সি। তো এই জায়গাগুলো একটু ভেবে ভেবে পড়বে, কারণ পরবর্তীকালে আমাদের কিন্তু এই মঙ্গল তুর্কিদের সাথে আফগানদের একটা দ্বন্দ্ব শুরু হবে যখন শেরশাহ আসবে। তো সুতরাং কারা মঙ্গল তুর্কি অরিজিন আর কারা আফগান অরিজিন, এই জিনিসগুলো তোমাদের প্রিয়দর্শা যখন পড়বেন নিশ্চয়ই বলবেন, আর আমি যদি পড়ে আমি তো অবশ্যই বলবো, ঠিক আছে। স্যার তো একটু সেটা নিয়ে ইন্টারাপ্ট করবো, একটু সাহায্য চাইতাম। হ্যাঁ বলো। বলছি আমার না এই ডেট গুলো ঠিকঠাক মনে থাকে না, কারণ আমি ক্লাস 10-এ লাস্ট ইতিহাস পড়েছি, তারপর আমার সায়েন্স ছিল, তারপরে ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো মানে ঘটনাগুলো মোটামুটি মনে থাকে, কিন্তু ওই সাল বা ডেট এগুলো মনে থাকছে না। না সেগুলো তোমাকে একটু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আর সব সাল তো করতে হবে না, আমরা একটা লিস্ট দেবো তোমাদের পরবর্তীকালে যে কোন কোন সালগুলো বেশি ইম্পর্টেন্ট। মোটামুটি সেই সালগুলো ধরে ধরে মানে পড়বে একটা টাইম ফ্রেমে। যদি আমরা বেঁধে মানে মানে জিনিসগুলো করতে পারি আর একটু লিখে লিখে প্র্যাকটিস করতে পারি, তাহলে কিন্তু আমাদের জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। ওকে। ওকে। আর আমি শেষ করব, আমাকে একজন জিজ্ঞেস করলো ইলাবুড়ি তুর্কি, আমি বললাম যে ওটা অতটাও জানার কিছু নেই। থাক ওটা থাক, মানে সেই অর্থে কিছু নেই, মানে সেই কারণে আমি বললাম না। অ্যাকচুয়ালি কি বলতো, ওটা ওটা যে আমরা যে স্লেভ ডাইনেস্টিটা বললাম না, ওই স্লেভ ডাইনেস্টির যারা ফাউন্ডার ছিল তাদেরকে ওই স্লেভ ডাইনেস্টিকে অনেক বলে না ইলাবুড়ি ডাইনেস্টি বলে উল্লেখ করেছে। ফলে ওই স্লেভ ডাইনেস্টি যে ওই অরিজিন থেকে যারা এসছে তাদেরই মানে মেনলি হয়তো ইলাবুড়ি তুর্কি বলা হতো, আর কিছু না। ওই তোমাদের আরেকটা কথা বলেছি দেখবে, স্লেভ ডাইনেস্টি আরেকটা নাম ছিল হচ্ছে মামলুক ডাইনেস্টি। ওই স্লেভ ডাইনেস্টি বা মামলুক ডাইনেস্টির যারা রুলার, ঠিক আছে, তাদেরকেই একটু আলাদা করে ইলাবুড়ি তুর্কি বলা হতো। মানে অরিজিনাল তুর্কি বা মানে কি বলে টার্কিটা ওদের অরিজিন নয়, স্লেভ ডাইনেস্টির অপরাধ, ওদেরকেই ইলাবুড়ি তুর্কি বলছি। ওকে, ঠিক আছে। তো তোমাদের আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই রাখলাম। এটা ফার্স্ট যেহেতু আমার হিস্ট্রি ক্লাস, একটু গ্রুপে জানিও যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। আর হিস্ট্রি আমি এইভাবেই একটু গল্পের ছলে